তুমি এই ঝড়ের মধ্যে কেন এসেছো নীলা? কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তোমার বাবা জানলে আমাকে আস্ত রাখবেন না, তোমাকেও হয়তো। ভয়? আজ আর কোনো ভয় নেই সুমন। ভয় পেতে পেতে আমি ক্লান্ত। বাবা আজ পাকা কথা দিয়েছে রাশেদ মেম্বারকে, আগামী শুক্রবারই নাকি বাগদান। রাশেদ লোকটা একটা জানোয়ার সুমন। ওর চোখের দিকে তাকালে আমার গা গুলিয়ে আসে। আমি বাঁচবো না সুমন, আমি মরে যাব তোমাকে ছাড়া। ছি, মরে যাওয়ার কথা বলতে নেই, আমি আছি তো। আমার উপর কি তোমার একটু ভরসা নেই পাগলি? ভরসা আছে বলেই তো ওই কালবৈশাখী ঝড়ের রাতে তোমার কাছে ছুটে এসেছি। আমি জানি তুমি এখনও প্রতিষ্ঠিত নও, তোমার হাতে টাকা নেই, কিন্তু তোমার এই বুকে যে ভালোবাসা আছে সেটা রাশেদের কোটি টাকা সিন্ধুকেও নেই। আমাকে জড়িয়ে ধরো সুমন, খুব শীত করছে, আমার খুব ভয়ও করছে কেন জানি। নীলা, চুপ, আজ কোনো কথা না, শুধু অনুভব করো। কাল কি হবে আমি জানি না, কিন্তু আজকের এই রাতটা শুধুই আমাদের। আমাকে এমনভাবে ভালোবাসো যেন কাল আমি মরে গেলেও এই স্মৃতি নিয়ে কবরে যেতে পারি। এমন অলক্ষণে কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি শুধুই আমার নীলা। বাইরের বাতাসে দাপট বাড়ে, সুমনের গলার স্বর ভারী হয়ে আসে। নীলার ভেজা শরীর থরথর করে কাঁপছে। সুমন আলতো করে নীলার ভিজে যাওয়া গাল স্পর্শ করে। আমার খুব শীত করছে সুমন, আমাকে তোমার উষ্ণতা দাও, এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। কাছে এসো। নীলা সুমনের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভেজা শাড়ি নীলার শরীরের প্রতিটি ভাঁজের সাথে লেপ্টে আছে, যা তার যৌবনের পূর্ণতাকে আরো স্পষ্ট করে তুলেছে। সুমনের শরীরও ভিজে একাকার। দুজনের নিঃশ্বাস ভারী হতে থাকে। মোমবাতির আলোয় তাদের ছায়া দীর্ঘ হয়। আমাকে এমনভাবে ছুঁয়ে দাও যেন এই ছোঁয়া আমার শরীরে আমৃত্য লেগে থাকে। আমি জানি না আমাদের কপালে কি লেখা আছে। যদি কোনো দিন আমরা আলাদা হয়ে যাই, যদি সমাজ আমাদের ছিঁড়ে ফেলে, তবুও যেন আমি জানতে পারি আমি তোমার ছিলাম, সম্পূর্ণভাবে তোমার ছিলাম। আমরা আলাদা হব না নীলা, আমাদের আত্মাও এক। কিন্তু আজ, আজ যদি তুমি চাও, আমি আমাকে উজাড় করে দেব। আমি চাই সুমন, আমি চাই তুমি আমার সবটুকু নাও। আমার লজ্জা, আমার ভয়, আমার সব আবরণ আজ তুমি সরিয়ে দাও। সুমন ধীরে ধীরে নীলার ভেজা শাড়ির আঁচল সরিয়ে নেয়। মোমবাতির আলোয় নীলার ফর্সা ত্বক জ্বলজ্বল করছে। বৃষ্টির শব্দের সাথে তাদের নিঃশ্বাসের শব্দ মিশে যায়। সুমন কম্পিত হাতে নীলার ব্লাউজের ফিতা ধরে টান দেয়। তোমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে নীলা। আকাশের বিজলিও তোমার রূপের কাছে হার মানবে। এই রূপ, এই শরীর, এই যৌবন সবই তোমার জন্য জমিয়ে রেখেছিলাম সুমন। আজ সব তোমাকে দিতে চাই আমি। নাও, নিয়ে নাও তোমার জিনিস। সুমন নীলার পিঠে হাত রাখে। নীলা শিউরে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। সুমন তার ঠোঁট নামিয়ে আনে নীলার গলায়। এক অদ্ভুত মাদকতা গ্রাস করে দুজনকে। কামনার চেয়ে হারানোর ভয় তাদের বেশি আঁকড়ে ধরেছে। তাদের এই মিলন শুধু শরীরের নয়, যেন অস্তিত্বের সিলমোহর। সুমন, আর একটু দেরি করো না। সুমন নীলার ভেজা শাড়ির শরীর থেকে আলগা করে দেয়। নীলার সুরোর স্থল, সরু কোমর আর প্রশস্ত নিতম্বের প্রতিটি রেখা যেন কোনো শিল্পীর নিপুণ হাতে আঁকা। সুমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুমন আর নীলার ভালোবাসা 6 বছরের। সে 6 বছর পর আজ প্রথম নীলাকে এই রূপে দেখছে। নীলাও আজ কুণ্ঠা বোধ করছে না। সে সুমনের শার্টের বোতাম খুলে তার লোমশ বুকে মুখ ঘষে। আমি তোমাকে ভালোবাসি নীলা, আমার প্রতিটি রক্তক্ষণায় শুধুই তুমি। ভালোবাসি সুমন। বজ্রপাতের তীব্র শব্দের সাথে সাথে তারা দুজন মাটিতে বিছানো পুরনো চাদরের উপর লুটিয়ে পড়ে। দুটি শরীর এক হয়ে যায়। ঝড়ের রাতে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে তারা নিজেদের একে অপরের মধ্যে বিলীন করে দেয়। তাদের এই মিলন ছিল বেপরোয়া, বন্য কিন্তু পবিত্র ভালোবাসার এক করুণ আগতি। দীর্ঘ সময় পর রাত তখন 12:30। জেলা নড়াইল, গ্রাম সুলতানপুর। এটি নড়াইল সদর থেকে একটু ভেতরের দিকের গ্রাম।
যেখানে গ্রামের শেষ প্রান্তে চিত্রা নদী সংলগ্ন শতবর্ষী পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির কাচারি ঘর। চারিদিকে শেওলা ধরা দেয়াল, ছাদ চুইয়ে পানি পড়ছে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা। তারা এই জায়গাতেই সব সময় দেখা করে। গল্পের নায়ক সুমন, বয়স 24, এবং নায়িকা নীলা, বয়স 19, এখন শান্ত হয়ে বসে আছে। সুমন গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, মেধাবী ছাত্র, অনার্স শেষ করেছে, কিন্তু ঘুষের অভাবে চাকরি জুটছে না। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে মুখে সততার দীপ্তি। নীলা এই এলাকার প্রতাপশালী চৌধুরী বাড়ির মেয়ে, দুধে আলতা গায়ের রং, মায়াবী চোখ আর আভিজাত চেহারা। সুমন নিজের শার্টটা নীলার গায়ে জড়িয়ে দিয়ে তার ভেজা চুলগুলো মুছে দিচ্ছে। নীলা মাথা নিচু করে বসে আছে, তার চোখে জল, কিন্তু মুখে একটা প্রশান্তির ছাপ। এখন কি হবে সুমন? আমি বাড়ি ফিরবো কিভাবে? মা হয়তো এতক্ষণে টের পেয়ে গেছে। চিন্তা করো না, বৃষ্টির রাত, সবাই ঘুমাচ্ছে। আমি তোমাকে বাড়ির পেছনের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। সুমন, একটা কথা বলি। আরে পাগলি, একটা কেন, হাজারটা বলো। এটার জন্য পারমিশন নেওয়ার কি আছে? তুমি আমাকে ছেড়ে যেও না কখনো। আমার খুব ভয় করে। রাশেদ লোকটা খুব খারাপ। ও যদি জানতে পারে আমরা দেখা করেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এর আগেও কয়েকবার সতর্ক করেছে আমাকে, যেন তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখি। কেউ জানবে না। আর রাশেদ মেম্বার হোক বা যেই হোক, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। তুমি শুধু সাহস হারিও না, মনে রেখো আজকের এই রাত আমাদের শক্তি। আর যা হলো, এটার পর আমি আর কারো হতে পারবো না সুমন। যদি তুমি আমাকে না নাও, আমি বিষ খাবো। খবরদার এমন কথা মুখেও আনবে না। আমি কথা দিলাম খুব শীঘ্রই এই আধার কেটে যাবে। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আজকের রাতটা তুমিও মনে রাখবে, আমিও মনে রাখবো। আমাদের 6 বছরের ভালোবাসা এত সহজে কি ভুলে যাব তোমার মনে হয়? সুমন নীলার হাত ধরে সাবধানে উঠে দাঁড়ায়, মোমবাতিটা নিভিয়ে দেয়। অন্ধকারের মধ্যে দুটি ছায়া বেরিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পরদিন সকাল 7টা। সুমনের বাবা জাহাঙ্গীর সাহেব, 55 বছর বয়স। তিনি বারান্দায় পুরনো চৌকিতে শুয়ে কাশছেন। কাশির দমকে তার শরীর কুঁকড়ে যাচ্ছে। পাশে বসে সুমনের মা হেলেনা বেগম বাবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। তার চোখে মুখে চরম হতাশা। ওষুধটা তো শেষ হয়ে গেছে, 3 দিন হলো। এভাবে আর কতদিন চলবে বলো তো? এর উপর আবার ঘরে চাল নেই, ডাল নেই, কি যে করি আমি। আর ওষুধ, আমার মরণ হলেই তোমরা বাঁচো। বেকার বোঝা হয়ে আর কতদিন তোমাদের ঘাড়ে চেপে থাকবো? আল্লাহ কেন যে আমাকে তুলে নেয় না। ঠিক তখনই সুমনের বড় ভাই সবুজ উঠোনে প্রবেশ করে। সবুজ কিছুটা ধূর্ত প্রকৃতির, গায়ে সস্তা গেঞ্জি, লুঙ্গিটা হাঁটুর উপরে তোলা। সে গ্রামের বাজারে ছোটখাটো দালালি করে। সকাল সকাল মরণের গান শুরু করলে কেন আব্বা? মরণ তো আর চাইলেই আসে না, তার জন্য কপাল লাগে। মা, ও মা, খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঘরে তো চাল নেই রে বাবা, কাল রাতে যা ছিল সব শেষ। সুমনকে বললাম একটু ধারের জন্য যেতে, ও তো এখনো বের হয়নি ঘর থেকে। ওই নবাবজাদার কথা বাদ দাও। সারা রাত টোটো করে ঘুরবে আর বেলা পর্যন্ত ঘুমাবে। আমরা গাধার মতো খাটি, আর উনি রাজ সাহেব হয়ে বসে খাবেন। কামাই করার মুরত্ব নেই, আবার প্রেম প্রীতি করার শখ আছে 16 আনা। সে ওই নীলার তো পিছুই ছাড়ে না। সুমন ঘর থেকে বেরিয়ে আসে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সে সবুজের কথায় কোনো প্রতিবাদ করে না। সে জানে প্রতিবাদ করে অশান্তি বাড়বে। ভাইয়া আমি আজই শহরে যাওয়ার চেষ্টা করছি। একটা টিউশনি বা ছোটখাটো কাজ যদি পাই, আব্বার ওষুধের ব্যবস্থা আমি করব। রাখ তোর ব্যবস্থা। গত 2 বছর ধরে তো একই বলি শুনছি, ব্যবস্থা করব। আরে বেটা, তোর সার্টিফিকেটে কি টাকা বের হবে, নাকি চৌধুরী বাড়ির মেয়ের আসল ধরে পার হবি? শুনলাম রাশেদ ভাই নাকি ওই মেয়েকে বিয়ে করতে চায়। সাবধান হয়ে যা সুমন, ওরা বড় লোক মানুষ। আমাদের মতো চুনোপুটিকে পিষে মারতে ওদের হাতও কাঁপবে না। সবুজ, ছোট ভাইয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? ও তো চেষ্টা কম করছে না।
চেষ্টা ধুয়ে কি আমি পানি খাবো আব্বা? তুমি অসুস্থ, আমি একা আর কত টানবো? এই সংসারে অভাব ছাড়া আর কিছু নেই। সুমন যদি বাপের বেটা হয় তবে আজই যেন টাকা নিয়ে বাড়ি ফেরে, নইলে এই বাড়িতে ওর কোনো ভাত নেই। আমি আসছি মা। সুমন আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একদিকে নীলার অসহায় মুখ, অন্যদিকে বাবার অসুস্থতা আর ভাইয়ের অপমান। জীবনটা যেন হঠাৎ করেই খুব কঠিন হয়ে গেছে। বিকেল 4টা। আমতলা বাজারের পেছনের একটি নির্জন গলি, আবর্জনার স্তূপ আর পুরনো টিনের চালের দোকানের আড়ালে জায়গাটা বেশ ছমছমে। রাশেদ মেম্বার, 35 বছর বয়স, গ্রামের উদীয়মান নেতা। চোখে দামি সানগ্লাস, হাতে সোনার ব্রেসলেট। সে একটা বেঞ্চে বসে দামি সিগারেট টানছে। তার সামনে দাঁড়িয়ে আছে সবুজ। সবুজের চোখ রাশেদের হাতের টাকার বান্ডেলের দিকে আটকে আছে। নে চা খা সবুজ, তুই তো আমার নিজের ছোট ভাইয়ের মতো। তোর কষ্ট দেখলে আমার কলিজাটা ফেটে যায়। আহা, বাপটা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে, আর তোর ওই গুণধর ভাই সুমন শুধু প্রেম করে বেড়াচ্ছে। কি করব ভাই, কপাল খারাপ। সুমনটা ছোটবেলা থেকেই এমন, শুধু বইয়ের পোকা, কাজের বেলায় ঠনঠন। আব্বার অপারেশনটা খুব জরুরি, ডাক্তার বলেছে 25,000 টাকা লাগবে। আমার তো কিডনি বেচা ছাড়া উপায় নেই। আরে ধুর বোকা, আমি বেঁচে থাকতে তুই কিডনি বেচবি কেন? এই নে, এখানে 50,000 টাকা আছে, গুনে নে। রাশেদ পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে সবুজের হাতে দেয়। সবুজ কাঁপা কাঁপা হাতে টাকাটা ধরে। তার চোখ চকচক করে ওঠে। 50,000? ভাই, আপনি সত্যি ফেরেশতা। এই টাকা আমি কবে শোধ করব জানি না, তবে সুদ? আরে আমি কি সুদের ব্যবসা করি নাকি? এই টাকা তোর বাবার চিকিৎসার জন্য উপহার। তবে একটা ছোট কাজ তোকে করতে হবে সবুজ, খুব ছোট কাজ। আপনি যা বলবেন তাই করব ভাই, জানও দিয়ে দেব। জান দিতে হবে না, শুধু সুমনকে একটু সাইজ করতে হবে। দেখ, নীলা মেয়েটাকে আমি পছন্দ করি। চৌধুরী সাহেবও রাজি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোর ভাই মাঝখান দিয়ে উকি ঝুঁকি মারছে। নীলা তো আমাকে বিয়ে করার জন্য রাজিই হচ্ছে না, তোর ভাইয়ের প্রেমে পড়ে। গ্রামের মানুষ সুমনকে খুব ভালো জানে, তাই আমি সরাসরি কিছু করতে পারছি না। তোকে এমন একটা কাজ করতে হবে যাতে সুমনের নামটা গ্রামে পৌঁছে যায়, নীলা যেন ওকে ঘৃণা করে। কিন্তু ভাই, ও তো আমার আপন ভাই, ওকে মারধর করলে? মারধর করতে কে বলেছে? শুধু একটা অপবাদ, চুরির অপবাদ বা যাই কিছু। গ্রামের মানুষের কাছে চোরের চেয়ে বড় কোনো অপরাধী নেই। চৌধুরী সাহেবের বাড়িতে একটা চোরের নাটক সাজাতে হবে। তুই শুধু নিশ্চিত করবি যে মালটা সুমনের কাছে পাওয়া যায়। তুই তো তার বড় ভাই, যখন তুই তার বিপক্ষে যাবি তখন সবাই এটাই মেনে নিবে, আর বাকিটা আমি আর চৌধুরী কাকাও সামলে নিব। সবুজ কিছুক্ষণ টাকার বান্ডেলটার দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য তার বিবেকে বাধে, কিন্তু পরক্ষণে দারিদ্র আর লোভ তাকে গ্রাস করে নেয়। কি করতে হবে খুলে বলেন ভাই। আব্বাকে বাঁচাতে হলে আমাকে একটু কঠোর হতেই হবে। আর সুমন গ্রাম থেকে চলে গেলে বাড়ির জমিও তো আমার একার হবে। এই তো লাইনে এসেছিস। শোন, কাল চৌধুরী বাড়িতে মিলাদ আছে। সুমনকে আমি ভলান্টিয়ার হিসেবে ডাকবো। তুই শুধু খেয়াল রাখবি আমি কখন সিগন্যাল দিই। কাজটা ঠিকঠাক হলে আরো 50,000 পাবি। আর নীলার সাথে আমার বিয়েটা হয়ে গেলে তোদের পরিবারের সব দায়িত্ব আমার। ঠিক আছে ভাই, সুমনকে আমি শেষ করব। ও আমার ভাই না, ও আমার পথের কাঁটা। এমনিতেই মাটি ভিটা কম, এখানে যদি ও ভাগ বসায় তাহলে আমার আর কি থাকলো। আমি নিজের স্বার্থের জন্য হলেও আমি এটা করব। ঠিক আছে, কি কি করতে হবে তাহলে শোন। রাশেদ কুটিল হাসি দেয়। সে সবুজের সাথে ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এদিকে চিত্রা নদীর পার, নদীর ঘাটের সিঁড়িতে বসে আছে সুমন। নদীর পানি অস্তগামী সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে। সুমন আনমনে নদীতে ঢিল ছুড়ছে। তার মনের ভেতর তোলপাড় চলছে। আজ সারাদিন সে শহরের এক অফিস থেকে আরেক অফিস ঘুরেছে, কিন্তু কোথাও কোনো কাজ পায়নি। পকেটে মাত্র 20 টাকা পড়ে আছে। হঠাৎ নীলা হন্তদন্ত হয়ে সেখানে আসে। তার মুখটা ওড়না দিয়ে ঢাকা ছিল, কিন্তু এখানে এসে সে ওড়না সরিয়ে ফেলে। তার চোখ খোলা, মনে হয় সারাদিন কেঁদেছে। সুমন, তুমি এসেছো। আমি ভয়ে ছিলাম তুমি আসবে কিনা। না এসে কোথায় যাব নীলা? সারাদিন তোমার কথাই ভেবেছি। শহরে গিয়েছিলাম কিন্তু
চাকরির কথা বাদ দাও সুমন, এখন আর সময় নেই। বাবা আজ রাতেই রাশিদ মেম্বারের সাথে পাকা কথা বলার জন্য লোক পাঠাবে। কাল বাড়িতে মিলাদ দিয়ে সবাইকে জানাবে। আমার হাতে একদম সময় নেই। এই দেখো আমি কি এনেছি। নীলা তার আঁচলের গিট খুলে একটি দামি হীরের আংটি বের করে। আংটিটা শেষ বিকেলের আলোয় ঝলমল করে ওঠে। এটা মায়ের, মা সিন্ধুকে লুকিয়ে রেখেছিল, আমি চুরি করে এনেছি। এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে সুমন। চলো আমরা আজ রাতে পালিয়ে যাই, ঢাকা বা চট্টগ্রামে চলে যাব, কেউ আমাদের খুঁজে পাবে না। এ তুমি কি করছো নীলা? এটা চুরি? তুমি আমাকে চোর বানাতে চাও? আমি তোমাকে বাঁচাতে চাই সুমন, আমাদের ভালোবাসাকে বাঁচাতে চাই। এটা চুরি না, এটা আমাদের অধিকার। বাবা আমার জীবনটা বিক্রি করে দিচ্ছে রাশেদের কাছে, আর আমি মায়ের একটা আংটি নিতে পারবো না? না নীলা, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। আমি তোমাকে সম্মানের সাথে নিজের করে পেতে চাই। চুরের মতো পালিয়ে কি বা চুরির টাকায় সংসার করে আমি সুখী হতে পারবো না। এই আংটি তুমি এখনই ফিরে দিয়ে আসো। তুমি বুঝতে পারছো না কেন? সম্মান দিয়ে পেট ভরে না সুমন। রাশেদ তোমাকে মেরে ফেলবে আর আমাকে জোর করে বিয়ে করবে। তখন তোমার এই সততা কোথায় থাকবে? আমি তোমাকে হারাতে পারবো না সুমন। নীলা শান্ত হও। আমি রাশিদকে ভয় পাই না, কিন্তু আমি যদি আজ এই আংটি নিয়ে পালাই তবে সারা জীবনের জন্য তোমার বাবার কাছে, সমাজের কাছে চোর হয়ে থাকবো। আমার বাবা মাথা উঁচু করে আর হারতে পারবে না। প্লিজ নীলা, আংটিটা ফেরত দাও। নীলা কান্নায় ভেঙে পড়ে। সে সুমনের বুকে মাথা রাখে। সুমন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার খুব ভয় করছে সুমন, খুব ভয় করছে। মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা। পাগলি মেয়ে, কিচ্ছু হবে না। আমি কালই তোমার বাবার সাথে কথা বলবো, দরকার হলে তার পায়ে ধরবো। নীলা জোরাজোরি করে আংটিটা সুমনের পকেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। সুমন বাধা দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আংটিটা সুমনের শার্টের পকেটে পড়ে যায়। কিন্তু তাদের এই দৃশ্য, নীলার কান্না জড়িয়ে ধরা এবং কিছু একটা লেনদেন করা, দূরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকা রাশাদের এক চামচা মোবাইলে ভিডিও করে ফেলে। রাশাদের চামচা ফোনে ফিস করে বলে, বস, কাজ হয়ে গেছে, একদম সিনেম্যাটিক সিন। আংটি দেওয়ার ভিডিও ক্লিপ রেডি। সুমন, তুমি যদি আজ রাতে আমাকে নিয়ে না যাও তবে কাল সকালে হয়তো আমার লাশ দেখবে। নীলা, আর একবার যদি মরার কথা বলো, এই আংটি আমি রাখবো না। তুমি এটা নিয়ে বাড়ি যাও, আমি কাল সকালে আসবো। সুমন আংটিটা নীলার হাতে গুজে দেয়। নীলা অনিচ্ছা সত্ত্বেও আংটিটা মুঠোর মধ্যে নেয়, কিন্তু ভিডিওতে মনে হয় আংটিটা সুমনের পকেটেই রয়ে গেছে। সূর্য ডুবে যায়, চারদিক অন্ধকার হয়ে আসে। নদীর বাতাস এখন আর রোমান্টিক লাগে না, বরং এক আসন্ন প্রলয়ে ইঙ্গিত দেয়। বাইরে যাও নীলা, কেউ দেখার আগে বাড়ি যাও। তুমি থাকবে তো সুমন আমার পাশে? শেষ নিঃশ্বাস পর্যন্ত। কাল মিলাদে আসবে না আমাদের বাসায়? প্রতি বছরই তো যাওয়া হয়, গ্রামের সবাই যায়, আমি কেন যাব না? ঠিক আছে, কাল এসো কিন্তু। নীলা চলে যায়। সুমন নদীর কালো পানির দিকে তাকিয়ে থাকে। সে জানে না তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা ঠিক তার মাথার ওপরেই ঘুরপাক খাচ্ছে। পরের দিন রাত 8টা, সুলতানপুর গ্রাম, চৌধুরী বাড়ির বিশাল উঠোন। চৌধুরী বাড়িতে আজ বিশাল মিলাদ মাহফিল। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ সবাই উপস্থিত। বিশাল প্যান্ডেল টাঙানো হয়েছে। একপাশে বিরিয়ানি রান্নার ধোঁয়া উঠছে, অন্য পাশে হুজুররা দোয়া পড়ছেন। চৌধুরী সাহেবের মেয়ে নীলার বিয়ে ঠিক হওয়ার খুশিতেই এই আয়োজন। যদিও গ্রামের মানুষকে বলা হয়েছে এটি ব্যবসার উন্নতির জন্য শোকরানা মিলাদ। সুমন আজ ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। সে সকাল থেকে শহরে ছিল চাকরির ইন্টারভিউ দিতে, তাই সাথে তার একটা কাপড়ের ঝোলা সাইড ব্যাগ আছে, যার মধ্যে তার সার্টিফিকেট, সিভি আর পানির বোতল। শহর থেকে আসতে সুমনদের বাড়ি পাওয়ার আগেই নীলাদের বাড়ি, তাই সে আর বাসায় যায়নি। সে এসেই ব্যাগটা রান্নাঘরের পাশের একটা টেবিলে রেখে কাজে লেগে পড়েছে। এই সুযোগটায় কাজে লাগা তার ভাই সবুজ। উঠোনের এক কোণে সবুজ এবং রাশেদ দাঁড়িয়ে আছে। তাদের চোখ রান্নাঘরের সেই টেবিলটার দিকে যেখানে সুমনের ব্যাগটা রাখা। সবুজ, এইটাই সুযোগ, এখনই কাজটা সেরে ফেল। চৌধুরী কাকা একটু পরেই দোতলায় উঠবে টাকা বের করতে, তখন দেখবি সিন্দুক ফাঁকা, আর হুলস্থুল শুরু হওয়ার আগেই মালটা ঠিক জায়গায় থাকা চাই। চিন্তা করবেন না ভাই, সুমন এখন অতিথিদের শরবত খাওয়াতে ব্যস্ত। আমি এই ফাঁকে কাজটা সেরে আসছি। কিন্তু ভাই, পুলিশ টুলিশ আসবে না তো? আমি আবার থানা পুলিশ ভয় পাই। আরে গাধা, আমি থাকতে পুলিশ আসবে কেন?
এটা গ্রামের চালিশি মিথ্যা। তুই শুধু চিত্রনাট্য অনুযায়ী অভিনয়টা করবি। যা জলদি যা। সবুজ এদিক ওদিক তাকিয়ে ধীর পায়ে টেবিলটার দিকে এগিয়ে যায়। কেউ তার লক্ষ্য করছে না। সে দ্রুত পকেট থেকে একটা কালো পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে সুমনের ব্যাগের চেইন খুলে ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর স্বাভাবিক ভঙ্গিতে ভিড়ের মধ্যে মিশে যায়। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব দোতলার বারান্দা থেকে নেমে আসেন। তার মুখ ভয়ে ফ্যাকাশে, তিনি কাঁপছেন। রাশেদ, রাশেদ কোথায়? সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে কাকা? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমার সিন্দুক খোলা, ব্যবসার 5 লাখ টাকা, নীলার মায়ের হীরার আংটিটা, কিচ্ছু নেই। সব চুরি হয়ে গেছে রাশেদ। চৌধুরী সাহেবের চিৎকারে মিলাদের আমেজ মুহূর্তেই নষ্ট হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া ফেলে উঠে দাঁড়ায়। গুঞ্জন শুরু হয় চুরি। চৌধুরী বাড়িতে চুরি? সবাই শান্ত হন, কেউ গেট দিয়ে বের হবেন না। কাকা, আপনি নিশ্চিত তো টাকাটা ওখানেই ছিল? আমি মাগরিবের নামাজের আগেও দেখেছি, চাবি তোমার বালিশের নিচেই ছিল। ঘরের বাইরের কেউ তো দোতলায় ওঠেনি। তার মানে চোর আমাদের মধ্যেই আছে। কাকা, বাইরের কোনো ছিচকে চোর এই কাজ করতে পারবে না। এটা ঘরের কাজের কারো কাজ, যে জানে চাবি কোথায় থাকে। রাশেদ ভাই, একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। আমার মনে হয় যারা অভাবী, তাদের টাকার খুব দরকার, তাদের চেক করলেই চোর পাওয়া যাবে। কি বলতে চাস তুই? মানে আমার ভাই সুমন, ও তো আর শহরে গিয়েছিল টাকার সন্ধানে। বাবার অপারেশনের জন্য টাকার খুব দরকার আমাদের। ও আসার পর থেকেই কেমন জানি অস্থির হয়ে আছে। ওর সাথে একটা ব্যাগও আছে দেখলাম। সুমন ভিড় থেকে এগিয়ে এসে অবাক হয়ে বলে, ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি তো ভলান্টিয়ার হিসেবে কাজ করছি, আর টাকার দরকার বলে আমি চুরি করব? তুই আমার আপন ভাই হয়ে এই কথা বলতে পারলি? আরে চড়ছিস কেন? তুই যদি চুরি না করিস তাহলে ব্যাগ চেক করতে দে। ভালো মানুষের তো ভয় পাওয়ার কিছু নেই। নাকি সত্যি ব্যাগে কিছু লুকিয়ে রেখেছিস? সুমন, আমি তোকে ছেলের মতো স্নেহ করি। তুই সত্যি করে বল, তুই কি উপরে গিয়েছিলি? চৌধুরী কাকা, বিশ্বাস করুন, আমি নিচতলার বারান্দা ছেড়ে এক পাও উপরে যাইনি। আপনারা চাইলে আমাকে চেক করুন, কিন্তু আমাকে চোর অপবাদ দেবেন না। ঠিক আছে, ঠিক আছে, তর্ক করে লাভ নেই। সুমন, তোর ব্যাগটা নিয়ে আয়, সবার সামনে চেক করা হোক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক। যেই বলা সেই কাজ। চৌধুরী বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছে। গ্রামের শত শত মানুষের চোখের সামনে সুমনের সেই পুরনো কাপড়ের ব্যাগটা আনা হয়। সুমন আত্মবিশ্বাসের সাথে ব্যাগটা টেবিলের উপর রাখে। সে জানে ভেতরে শুধু তার কাগজ আর বই আছে। এই নিন ব্যাগ, আপনারা সবাই দেখুন, আমার সার্টিফিকেটের ফাইল আর পানির বোতল ছাড়া কিচ্ছু নেই। সবুজ, তুই খোল, তোর ভাইয়ের ব্যাগ তুই চেক কর, যাতে কেউ বলতে না পারে আমি ষড়যন্ত্র করেছে। সবুজ কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে সে প্রথমে ফাইলটা বের করে, তারপর হাত ঢুকিয়ে একদম নিচ থেকে সেই কালো পলিথিনটা বের করে আনে। ইয়া আল্লাহ, ভাই এটা কি? সবুজ পলিথিনটা ছিঁড়ে টেবিলের উপর করে দেয়। বান্ডিল বান্ডিল হাজার টাকার নোট আর সেই হীরের আংটিটা ঝনঝন করে টেবিলের ওপর পড়ে। পুরো উঠোনে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই স্তব্ধ। এসব আমার ব্যাগে কিভাবে এলো? আমি জানি না, কসম আল্লাহ, আমি জানি না। ভাইয়া, তুই বিশ্বাস কর, আমি এসব দেখিনি কোনো দিন। সুমন, আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। তোকে আমি মাস্টারের ছেলে হিসেবে কত সম্মান করতাম, আর তুই আমার পিঠেই ছুরি মারলি। কাকা, আমাকে বিশ্বাস করুন, কেউ এসব আমার ব্যাগে রেখে দিয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। চুপ কর বেয়াদব। চৌধুরী সাহেব সজোরে সুমনের গালে এক চড় মারেন। সুমনের চশমাটা ছিটকে পড়ে যায়। সে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। ছি ছি সুমন, তোর মতো শিক্ষিত ছেলে শেষ পর্যন্ত চোর হলো, তা আবার আমার হবু শ্বশুরের বাড়িতে চুরি। এই আংটিটা তো নীলার মায়ের, তোর কি একটুও লজ্জা করলো না? রাশেদ ভাই, আপনি তো জানেন আমি কেমন। সবুজ, তুই তো জানিস ব্যাগটা আমি কখন রেখেছি। বল না ভাই, সত্যি কথাটা বল। আমি কি বলবো ভাই, নিজের চোখে যা দেখলাম তারপর কি আর কিছু বলার থাকে? তুই আমাদের বংশের মুখে চুনকালি দিলি। আব্বা অসুস্থ আর তুই চুরির টাকায় চিকিৎসা করাবি ভেবেছিলি? গ্রামের মানুষ আপনারা কি বলেন?
চোরের কি শাস্তি হওয়া উচিত? জুতো পিটা করা হোক। হাত ভেঙে দেওয়া হোক, যাতে আর চুরি করতে না পারে। রাশেদ এগিয়ে এসে সুমনের বুকে লাথি মারে। সুমন ছিটকে গিয়ে প্যান্ডেলের বাঁশের সাথে ধাক্কা খায়। তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সুমনের বাবা জাহাঙ্গীর সাহেব ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি লজ্জায় অপমানে এতটুকু হয়ে গেছেন। তিনি এগিয়ে এসে ছেলেকে বাঁচানোর বদলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? আব্বা, তুমিও বিশ্বাস করলে? আমি তোমার সুমন, আমি চুরি করিনি আব্বা। তার কথা কেউ বিশ্বাস করল না। রাত 10টায় চৌধুরী বাড়ির উঠোনে সারিস বসেছে। সুমনকে উঠানোর মাঝখানে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তার হাত পেছনে বাঁধা। সামনে বিচারকের আসনে গ্রামের মাতব্বরা এবং রাশেদ বসে আছে। দোতলার বারান্দায় নীলা দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চৌধুরী কাকা, পুলিশে খবর দিলে ঝামেলা বাড়বে, আপনার বাড়ির ইজ্জত যাবে। তার চেয়ে আমরা গ্রাম্য সালিশি বিচার করি। কিন্তু তার আগে আসল সত্যটা জানা দরকার। সুমন কেন এই চুরি করলো? কার জন্য করলো? আমি চুরি করিনি, আর আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। নীলা, তুমি বলো, তুমি তো সব জানো, বলো সবাইকে। সবাই দোতলার দিকে তাকায়। নীলা পাথরের মতো দাঁড়িয়ে আছে। রাশেদ ধীর পায়ে সিঁড়ির কাছে যায় এবং ইশারায় নীলাকে নিচে নেমে আসতে বলে। নীলা নিচে নেমে আসে। রাশেদ নীলার কানে ফিসফিস করে যাতে কেউ শুনতে না পায়। নীলা, ভালো করে শোনো। যদি সুমনকে বাঁচাতে চাও তবে চুপ থাকো, আর যদি সত্যি কথা বলো তবে এখনই পুলিশ আসবে। রিমান্ডে নিলে সুমনকে জ্যান্ত রাখবে না। আর তোমার বাবার হার্টের অবস্থা তো জানোই। তুমি কি চাও তোমার বাবা হার্ট অ্যাটাক করুক আর তোমার প্রেমিক পুলিশের গুলিতে মরে যাক? তুমি শুধু এতটুকুই করো যেন গ্রামের সবাই জানতে পারে তুমি সুমনকে ভালোবাসো না, ঘৃণা করো। ওকে ছেড়ে দাও প্লিজ, ও নির্দোষ। শর্ত একটাই, সবার সামনে বলো সুমনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বলো যে ও একতরফা তোমাকে ডিস্টার্ব করতো আর লোভে পড়ে চুরি করেছে। এইটা বললে আমি ওকে প্রাণে বাঁচিয়ে দিব, গ্রাম থেকে বের করে দিব। শুধু সিদ্ধান্ত তোমার। নীলা সুমনের দিকে তাকায়। সুমনের ঠোঁট কেটে রক্ত পড়ছে। এক চোখ ফুলে গেছে। সে করুণ দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। তার চোখ বলছে। নীলা, সত্যটা বলো, আমাদের ভালোবাসার কসম। কিন্তু নীলা বুঝতে পারে সত্য বলে সুমনকে হয়তো আজ রাতেই লাশ হতে হবে। সে নিজেকে শক্ত করে। বুকটা ফেটে যাচ্ছে। তবুও সে অভিনয়ের মুখোশ পরে নেয়। বাবা, আমি ভাবিনি সুমন এত নীচ হবে। আমি ওকে ভালো ছেলে ভাবতাম, তাই কথা বলতাম। কিন্তু ও যে টাকার জন্য এত নিচে নামবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছি সুমন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি একটা চোর। আমি তোমাকে ঘৃণা করি। সুমনের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়েছে। পুলিশের মার, গ্রামবাসীর অপমান সব সহ্য করা যায়, কিন্তু নীলার এই কথাগুলো তার হৃৎপিণ্ডে বিষ মাখানো তীরের মতো বিঁধল। নীলা, তুমিও? শুনলেন তো সবাই, নীলাও স্বীকার করেছে এই ছেলের আর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। আমার মেয়ের দিকে তাকানোর সাহস তোর হলো কি করে? আজ থেকে তুই এই গ্রামে নিষিদ্ধ। সুমন আর কোনো কথা বলে না। সে শুধু অপলক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা চোখ নামিয়ে নেয়। সে আর সুমনের দৃষ্টি সহ্য করতে পারছে না। তার নীরব কান্না কেউ দেখছে না, শুধু রাশেদ দেখছে আর পৈশাচিক আনন্দ পাচ্ছে। রাত 2টায় না সালিশ শেষ হয়। রায় হয়েছে সুমনকে এখনই এই এক কাপড়ে গ্রাম ছাড়তে হবে। আগামী 10 বছর সে এই গ্রামে পা রাখতে পারবে না। যদি আসে তবে তার হাত পা ভেঙে দেওয়া হবে। সুমন খুঁড়িয়ে খুঁড়িয়ে তার নিজের বাড়ির গেটে এসে দাঁড়ায়। সে একবার শেষবারের মতো তার মাকে দেখতে চায়, কিন্তু গেটে দাঁড়িয়ে আছে তার বাবা জাহাঙ্গীর সাহেব। খবরদার, এই বাড়ির চৌকাঠ মারাবি না। আমার বংশে কোনো চোরের জায়গা নেই। আব্বা, একবার শোনো। চুপ, একদম চুপ। আজ থেকে মনে করবি তোর বাবা মারা গেছে, আর আমিও মনে করব আমার ছোট ছেলেটা আতুর ঘরেই মরে গিয়েছিল। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। ঘরের ভেতর থেকে সুমনের মা হেলেনা বেগমের কান্নার আওয়াজ ভেসে আসছে। ওগো, আমার ছেলেটাকে একবার দেখতে দাও, ও না খেয়ে আছে। কিন্তু জাহাঙ্গীর সাহেব দরজা আটকে দাঁড়িয়ে আছেন। সুমন বুঝতে পারে তার আর ফেরার কোনো পথ নেই। সে মাটির দিকে তাকিয়ে বাবাকে একটা সালাম দেয়। ভালো থেকো আব্বা, দোয়া করো যেন এই চোর অপবাদ গুছিয়ে একদিন ফিরতে পারি।
সেদিন হয়তো তুমিও আর দরজা বন্ধ করতে পারবে না। সুমন ঘুরে দাঁড়ায়। আকাশ আবার কালো হয়ে আসছে, টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতির কান্না আর সুমনের কান্না একাকার হয়ে যাচ্ছে। সে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকে। তার শরীর ব্যথায় টনটন করছে, কিন্তু মনের ব্যথা তার চেয়ে 1000 গুণ বেশি। সে হাঁটতে হাঁটতে চৌধুরী বাড়ির পেছনের রাস্তায় আসে। নীলার ঘরের জানালায় আলো জ্বলছে। সুমন সেখানে কিছুক্ষণ দাঁড়ায়। নীলা, তুমি আমাকে বাসাতে মিথ্যা ঘৃণা দেখালে, নাকি সত্যি সত্যি আমাকে ভুল বুঝলে তা আমি জানি না। তবে আজ এই বৃষ্টির রাতে কসম কাটলাম, এই সুলতানপুর গ্রামে আমি একদিন ফিরব। এই অপমানের প্রতিটি কণার হিসাব আমি নেব। আজ থেকে সুমন মরে গেছে নীলা। আজ রাতে যে সুমন গ্রাম চার্চে, সে আর প্রেমিক সুমন নয়, সে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। দূর হাইওয়েতে একটা মালবাহী ট্রাকের হর্ন শোনা যায়। সুমন চোখের জল মুছে ফেলে। তার চোখে এখন আর জল নেই, আছে দাউ দাউ করা আগুন। সে দৌড়ে গিয়ে চলন্ত ট্রাকের পেছনে উঠে পড়ে। ট্রাকটি অন্ধকারের বুক চিরে ঢাকার দিকে ছুটে চলে। পেছনে পড়ে থাকে তার শৈশব, তার প্রেম, তার পরিবার আর তার নাম। সুমনের জীবনের গাড়ি ধীরে ধীরে চলতে থাকে। 6 মাস পর রাত 1টা, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল। গ্রামের সেই শান্ত সুমন আজ ঢাকায় ব্যস্ত ও নোংরা সদরঘাটের এক কুড়িতে পরিণত হয়েছে। তার পরনে ময়লা লুঙ্গি, গায়ে সস্তা গেঞ্জি যা ঘামে ও ধুলোয় কাছে হয়ে গেছে। তার গায়ের রং রোদে পুড়ে তামাটে। সে মাত্র একটা বিশাল চালের বস্তা নামিয়ে মহাজনের গদির সামনে দাঁড়িয়েছে। মহাজন পান চিবোতে চিবোতে বলেন, কিরে দাঁড়িয়ে আছিস কেন? আরো 2টা টিপ বাকি আছে নাকি? যা কাজ শেষ কর। মহাজন কাকা, শরীরটা আর চলছে না। সকাল থেকে পেটে দানা পড়েনি। আমার পাওনা 50টা টাকা দিয়ে দিন, আমি একটু ভাত খাবো। ভাত খাবি? নবাবজাদা আমার, কাজ শেষ না করলে কোনো টাকা পাবি না। এই ঢাকায় টাকা কি গাছে ধরে? যা ভাগ। কিন্তু কাকা, কথা ছিল প্রতি ট্রিপের পর টাকা দেবেন। আমার খুব খিদা পেয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না। তুই কি আমার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোক কোথাকার। গ্রামে জোর সারসা এসে ঢাকায় ভিড় জমায়। ধ্যাত, ওই মনা, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। মহাজনের চামচা মরা এসে সুমনকে সজোরে ধাক্কা মারে। ক্ষুধার্ত ও দুর্বল সুমন টাল সামলাতে না পেরে কাদার মধ্যে পড়ে যায়। তার কোন ঝরে রক্ত বের হয়। ওঠ, শুয়ে আছিস কেন? নাটক করিস? যা এখান থেকে, নইলে হাড়গোড় ভেঙে দেব। সুমন কোনো কথা বলে না। সে ধীর পায়ে উঠে দাঁড়ায়। অপমানে তার চোখ জ্বালা করছে না, কারণ গত 6 মাসে অপমান তার নিত্য সঙ্গী হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে টার্মিনালের বাইরের ডাস্টবিনের কাছে আসে। সেখানে একটা নিরি কুকুর ডাস্টবিন থেকে খাবার খুঁজছে। সুমনের চোখ পড়ে ডাস্টবিনের পাশে পড়ে থাকা একটা আধখাওয়া রুটির টুকরোয়। পেটের জ্বালা এত তীব্র যে তার মনে হয় ওই রুটিটাই অমৃত। সুমন ধীর পায়ে এগিয়ে যায়। সে নিচু হয়ে রুটিটা হাতে তুলে নেয়। কুকুরটা সুমনের দিকে তাকিয়ে থাকে। সুমন রুটিটা মুখের কাছে নেয়, কিন্তু তখনই তার চোখের সামনে ভেসে ওঠে নীলার মুখ। সেই অভিজাত স্নিগ্ধ নীলা, যে তাকে বলতো, সুমন, তুমি আমার রাজপুত্র। না না, আমি গরিব হতে পারি, কিন্তু কুকুর নই। নীলা আমাকে ছুরি বলেছে, কিন্তু আমি আমার আত্মসম্মান ডাস্টবিনে ফেলে দিতে পারবো না। এই রুটি খেলে আমি আর মানুষ থাকবো না। সুমন রুটিটা ফেলে দেয় কুকুরটার সামনে। নে, তুই খা। এটা তোর কপালে লেখা আছে, আমার কপালে হয়তো আজ শুধু উপবাস। সুমন ফুটপাতের এক কোণে ছেঁড়া চটের ওপর শুয়ে পড়ে। তার পাশ দিয়ে দামি গাড়ির হর্ন বাজিয়ে চলে যায়। সে আকাশের দিকে তাকিয়ে থাকে। ঢাকার আকাশ ধোঁয়ায় ঢাকা। সেখানে গ্রামের মতো তারা দেখা যায় না। এই শহর বড় নির্দয়, কিন্তু আমি হার মানব না। আমাকে বাঁচতে হবে, আমাকে ফিরতে হবে। এভাবেই রাস্তায় শুয়ে থাকা কুড়ির কাজ মজুরি করে সুমনের জীবন থেকে পার হয়ে যায় 2টি বছর। একদিন তুমুল ঝড় বৃষ্টির রাত। ঢাকার গুলশানের এক 5 স্টার হোটেলের সামনের রাস্তা। সুমন এখন এই হোটেলের সিকিউরিটি গার্ড। তার পরনে ইউনিফর্ম, হাতে ছাতা। গেটের সামনে ডিউটি দিচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট ফাঁকা। হঠাৎ একটি কালো মার্সিডিজ গাড়ি হোটেলের সামনে এসে ব্রেক কষে। ড্রাইভার সিট থেকে একজন লোক নেমে দৌড়ে পালায়। সম্ভবত ছিনতাইকারী বা শত্রুপক্ষ তাকে ভয় দেখিয়েছে। পেছনের সিটের দরজা খুলে একজন বয়স্ক ভদ্রলোক, যিনি মিস্টার আজিম চৌধুরী, দেশের স্বনামধন্য শিল্পপতি, রাস্তায় লুটিয়ে পড়ে। তিনি বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন। হেল্প, কেউ আছেন? আমার ওষুধ। সুমন দৃশ্যটি দেখে আর এক মুহূর্ত দেরি করে না। সে দৌড়ে যায়। আজিম চৌধুরীর শরীর ভিজে যাচ্ছে, তিনি শ্বাস নিতে পারছেন না। স্যার, স্যার,
কি হয়েছে আপনার? কথা বলুন। হার্ট হসপিটাল। ড্রাইভার পালিয়েছে? এখানে কোনো গাড়ি নেই, চিন্তা করবেন না স্যার, আমি আছি। সুমন আজিম চৌধুরীকে, যিনি বেশ ভারী শরীরের মানুষ, নিজের কাঁধে তুলে নেয়। বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করে সে। হোটেল থেকে মেইন রোড, সেখান থেকে উল্টো দিকের হাসপাতাল, প্রায় 1 কিলোমিটার রাস্তা সে এক নিঃশ্বাসে দৌড়ায়। হাসপাতালের ইমার্জেন্সিতে ডাক্তাররা দ্রুত স্ট্রেচারে করে আজিম চৌধুরীকে ভেতরে নিয়ে যায়। সুমন রক্তাক্ত পায়ে, জুতো ছিঁড়ে গেছে দৌড়ানোর সময়। বাইরে অপেক্ষা করতে থাকে। নার্স এসে জানায়, রোগীর ও নেগেটিভ রক্ত লাগবে। আমার রক্ত ও নেগেটিভ, আমার শরীর থেকে নিন, যত লাগে নিন, ওনাকে বাঁচান। ঠিক আছে, আমার সাথে আসুন। এরপর সুমন নার্সের সাথে গিয়ে রক্ত দেয়। রক্ত দেওয়ার 3 দিন পর হাসপাতালের ভিআইপি কেবিনে আজিম চৌধুরীকে শিফট করা হয়। আজিম চৌধুরী এখন সুস্থ, তিনি বেডে শুয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে আছে সুমন। আজিম চৌধুরীর চোখে কৃতজ্ঞতা। ডাক্তার বলেছে তুমি না থাকলে আমি আজ কবরে থাকতাম, আর তুমি নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছো। বলো বাবা, তুমি কি চাও? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কত টাকা হলে তোমার চলবে? স্যার, আমি আমার ডিউটি করেছি। মানুষের জীবন টাকার চেয়ে দামি, আমার টাকা লাগবে না। টাকা লাগবে না? তুমি সামান্য একজন সিকিউরিটি গার্ড, তোমার তো টাকার অভাব থাকার কথা। আমার ব্যাংক ব্যালেন্স চেক নিতে মানুষ লাইন ধরে, আর তুমি না করছো। টাকা খরচ হয়ে যায় স্যার, কিন্তু আমি এমন কিছু চাই যা খরচ হবে না, বরং বাড়বে। আর নিজের পরিশ্রমের টাকা উপার্জন করতে চাই। কি চাও তুমি? সুযোগ, আমাকে একটা সুযোগ দিন স্যার। আমি গার্ডের চাকরি করতে চাই, আমি কাজ শিখতে চাই। আমাকে আপনার পায়ের কাছে রাখুন, ফাইল টানবো, জুতা পরিষ্কার করব, কিন্তু আমাকে ব্যবসার দুনিয়াটা চিনিয়ে দিন। আমি প্রমাণ করব আমি কে। আজিম চৌধুরী সুমনের চোখের দিকে তাকান। সেখানে তিনি এমন এক আগুন দেখতে পান যা তিনি সচরাচর দেখেন না। তাই ছেলে সাধারণ নয়। তোমার জীবনের গল্পটা কি আমি জানতে পারি? অবশ্যই স্যার। এরপর সুমন সব খুলে বলে। সব শোনার পর তিনি বলেন, আগামীকাল থেকে তুমি আর গেটে দাঁড়াবে না, তুমি আমার ছায়ার মতো আমার সাথে থাকবে। দেখি তোমার দৌড় কত দূর। পাসপোর্ট আছে? না স্যার। না থাকলে সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। আমারও জীবনে কেউ নেই, তোমার সততা আমার পছন্দ হয়েছে। আমরা পরশু সিঙ্গাপুর যাচ্ছি, তৈরি তো? ইয়েস স্যার। অন্যদিকে সুলতানপুর গ্রামে রাশেদ চেয়ারম্যানের বাড়ি। শহরে যখন সুমন ভাগ্য পরিবর্তনের সিঁড়িতে পা রাখছে, তখন গ্রামে নীলার জীবন নরকে পরিণত হয়েছে। তার জোরপূর্বক বিয়ে হয়েছে রাশেদের সাথে। নীলার ঘর অন্ধকার। রাশেদ মদ্যপ অবস্থায় ঘরে ঢোকে। নীলা জায়নামাজে বসে কাঁদছিল। কিরে সতী লক্ষ্মী, সারাদিন শুধু ওই জায়নামাজে পড়ে থাকিস কেন? স্বামীর সেবা করার সেবা পাস না? আপনি মাতাল হয়ে ঘরে এসেছেন কেন? ডাক্তার আপনাকে নিষেধ করেছে না? চুপ, একদম চুপ। তোমাকে জ্ঞান দিবি না। আমার টাকায় খাস, আমার ঘরে থাকিস, আবার আমার দিকে চোখ রাখাস। রাশেদ এগিয়ে গিয়ে নীলার চুল ধরে হাঁচকা টান দেয়। নীলা ব্যথায় কোঁকে ওঠে। ছাড়ুন আমাকে, উফ লাগছে। লাগুক, তুই তো এটাই চাস। গত 2 বছর ধরে তুই একটা মূর্তির মতো হয়ে আছিস, না হাসিস না কথা বলিস। বিছানায় তোকে ছুলে মনে হয় কোনো লাশের সাথে শুয়ে আছি। তোর মনে এখন ওই চোর সুমন, তাই না? খবরদার, ওর নাম আপনার ওই নোংরা মুখে আনবেন না। ওরে বাবা, কত দরদ! ও তো মরে ভূত হয়ে গেছে এতদিনে, আর তুই এখানে আমার বুকে বসে ওর নাম জপছিস। রাশেদ তার কোমরের বেল্ট খুলে নেয়। তার চোখে পৈশাচিক হিংস্রতা। আজ তোকে আমি সোজা করব, দেখবো তোর প্রেমিক এসে তোকে কিভাবে বাঁচায়। মারুন, আমাকে মেরে ফেলুন, আমি তো মরেই যেতে চাই। আপনার মতো জানোয়ারের সাথে থাকার চেয়ে মরণ অনেক ভালো। মেরে ফেলুন আমাকে। মরবে না, তোকে আমি তিলে তিলে মারবো, রোজ মারবো। রাশেদ বেল্ট দিয়ে নীলাকে আঘাত করতে থাকে। ঘরের বন্ধ দেয়ালের ভেতর নীলার আর্তনাদ চাপা পড়ে যায়। বাইরে তখনও গ্রামের আকাশ কালো মেঘে ঢাকা। নীলা মেঝেতে পড়ে মার খেতে খেতে ফিস ফিস করে বলে, সুমন, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও, আমি আর পারছি না। সুমনের সংগ্রাম আর নীলার এই অত্যাচারের মধ্য দিয়ে আরও 3 বছর কেটে যায়। সিঙ্গাপুর আজিম চৌধুরী হেড অফিস। সুমন স্যুট টাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে টাই বাঁধতে পারছে না। আজিম চৌধুরী এসে তাকে শিখিয়ে দিয়েছেন। নেকটাই শুধু কাপড় নয় সুমন, এটা ডিসিপ্লিন। ক্লায়েন্টের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, জড়তা জেনে ফেলো। মনে রাখবে, তুমি এখন আর গ্রামের সুমন নাও। জি স্যার, আই উইল ট্রাই।
ট্রাই না, ডু ইট। আরেকদিন রাত 3টা, অফিস ফাঁকা। সুমন একাই বিশাল কনফারেন্স টেবিলে ফাইল নিয়ে বসে আছে। সে ল্যাপটপে স্টকের গ্রাফ দেখছে, কফি খেতে খেতে সে বিড়বিড় করছে। এই ডিলটা লস প্রজেক্ট, ওরা আমাদের ভ্যালুয়েশন বেশি দেখাচ্ছে, স্যারকে এটা সাইন করতে দেওয়া যাবে না। আরেকদিন সুমন দুবাই গিয়ে বোর্ড মিটিং করছে। বড় বড় ইনভেস্টররা বসে আছে, সুমন প্রেজেন্টেশন দিচ্ছে। তার বাচনভঙ্গি এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সাবলীল ইংরেজি এবং তীক্ষ্ণ যুক্তি। জেন্টলম্যান, ইমোশন দিয়ে ব্যবসা হয় না। আমরা যদি এই মার্জারে যাই, আমাদের প্রফিট 200% বাড়বে। রিস্ক আমি নিচ্ছি। যদি লস হয়, আমার পার্সোনাল শেয়ার থেকে আপনারা ক্ষতিপূরণ পাবেন। Who is this guy Azim? He is sharp as a razor. হি ইজ মাই সেরা আবিষ্কার, এসকে। এসব করতে করতে আরো 3 বছর পার হয়ে যায়। একদিন হাসপাতালের বেড, আজিম চৌধুরীর মৃত্যুসজ্জায়। সুমন তার হাত ধরে বসে আছে। সুমনের চোখে জল নেই, আছে গুরু হারানোর বেদনা। সুমন, আমার কোনো ছেলে নেই। এই বিশাল এম্পায়ার আজিম গ্রুপ আজ থেকে সব তোমার। আমি উকিলকে দিয়ে সব পেপার রেডি করিয়েছি। স্যার, আপনি সুস্থ হয়ে উঠবেন, এসব কথা বলবেন না। না রে বাবা, সময় শেষ। শুধু একটা কথা মনে রাখবি, ক্ষমতা পেলে মানুষ অন্ধ হয়ে যায়, তুই অন্ধ হোস না। আর তোর সেই অসম্পূর্ণ কাজ, সেটা শেষ করবি। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার নাম আমি পৃথিবীর বুকে খোদাই করে রাখবো, আর আমার কাজ আমি শেষ করবই। হঠাৎ আদিম চৌধুরীর হাতটা সুমনের হাত থেকে খসে পড়ে। মনিটরে সোজা রেখা ফুটে ওঠে। সুমন ধীর হাতে স্যারের চোখের পাতা বন্ধ করে দেয়। উঠে দাঁড়িয়ে সে জানালার কাছে যায়। কাচের প্রতিবিম্বে এখন আর সুমন নেই। সেখানে দাঁড়িয়ে আছে এশিয়ার উদীয়মান বিজনেস টাইকন এসকে। আজিম সাহেব ইন্তেকালের পর আরও কয়েকটি বছর পেরিয়ে যায়। সুমন গ্রাম ছেড়ে আসার পর থেকে সর্বমোট 10 বছর হয়েছে। সে এখন আজিম সাহেবের বিজনেস এশিয়ার টপ একে এনে দাঁড় করায়। একদিন দুবাই বুর্জ খলিফার কাছে একটি আলিশান পেন্ট হাউসে সুমন বসে আছে। বিশাল হলরুম, আধুনিক আসবাবপত্র, ঘরের এক প্রান্তে একটা বিশাল টিভি স্ক্রিন। সেখানে আন্তর্জাতিক নিউজ চ্যানেল চলছে। ব্রেকিং নিউজ, এশিয়ার বিজনেস আইকন এবং আজিম এসকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার এসকে এই প্রথম বাংলাদেশে বিশাল বিনিয়োগ করতে যাচ্ছেন। তার এই প্রজেক্ট বাংলাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। সুমন ধীরে ধীরে ঘোরে। সুমনের সেই মায়া ভরা লাজুক মুখ আর নেই। ক্লিন শেভ করা গাল, চোখে রিমলেস দামি চশমা, চুলের স্টাইল আধুনিক। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো দয়া নেই, আছে শুধু ঠান্ডা হিসেব নিকেশ। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার ডেভিড ফাইলে সই নেওয়ার জন্য আসে। স্যার, আপনার প্রাইভেট জেট রেডি। আগামীকাল সকালে আমরা ঢাকা ল্যান্ড করব। কিন্তু স্যার, একটা প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন। বলো। স্যার, আপনি ইউরোপ আমেরিকা ছেড়ে হঠাৎ বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা নড়াইলের সুলতানপুর গ্রামে কেন ইকো রিসোর্ট আর টেক্সটাইল হাব করতে চাইছেন? জায়গাটা তো ব্যবসায়িকভাবে খুব একটা লাভজনক নয়। আজকে মুচকি হাসি, সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে রহস্য। সে টেবিলের উপর রাখা তার ফোনটা হাতে নেয়। ডেভিড, ব্যবসার লাভ ক্ষতি সবসময় ব্যালেন্স শিটে থাকে না। কিছু ইনভেস্টমেন্ট করতে হয় পুরনো ঋণ শোধ করার জন্য। ওই গ্রামে আমার কিছু পাওনাদার আছে, তাদের সুদে আসলে পাওনা মিটিয়ে দিতে হবে। আমি বুঝলাম না স্যার। বুঝবে, সময় হলে সব বুঝবে। পেপারসগুলো রেডি রাখো। আমি চাই আমি ল্যান্ড করার আগেই যেন পুরো নড়াইল জেলা খেপে ওঠে। ডেভিড চলে যায়। আজকে তার ফোনটা আনলক করে। গ্যালারিতে একটা ফোল্ডার, নাম অতীত। সেখানে নীলার একটা পুরনো ছবি, সেই নদীর পাড়ে তোলা যখন সে হাসছিল। ছবিটা ঝাপসা, কিন্তু স্মৃতিটা খুব স্পষ্ট। আজকে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোয়াল শক্ত হয়ে ওঠে। নীলা, তুমি বলেছিলে চুর, তাই আজ আমি পুরো গ্রাম কিনতে আসছি। দেখা হবে খুব জলদি। আজকে ডিলিট বাটনে চাপ দেয়, ছবিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। সে গ্লাসটা টেবিলে শব্দ করে রাখে। খেলা এবার শুরু হবে। পরদিন সকাল 10টা, সুলতানপুর হাই স্কুল মাঠ। গ্রামের আকাশ আজ ধুলোয় ধূসরিত। হাই স্কুলের বিশাল মাঠে হাজার হাজার মানুষ ভিড় করেছে। একটু আগেই বিকট শব্দে আকাশ কাঁপিয়ে দুটি কালো রঙের হেলিকপ্টার চক্কর দিয়েছে। গ্রামবাসী তাদের জীবনে এমন দৃশ্য দেখেনি। বাতাসের তীব্র গতির কারণে অনেকে চোখ মেলতে পারছে না। কেউ কেউ ভয়ে দূরে সরে যাচ্ছে। হেলিকপ্টার দুটি মাঠের মাঝখানে ল্যান্ড করে। পাখার ঘূর্ণন থামতেই প্রথমে নেমে আসে 4 জন বিদেশি বডিগার্ড।
তাদের পরনে কালো স্যুট, চোখে কালো চশমা, কানে ইয়ারপিস। তারা দ্রুত পজিশন নেয়, এরপর মেন হেলিকপ্টারের দরজা করে একটি চকচকে কালো জুতো প্রথমে মাটিতে স্পর্শ করে। নেমে আসেন এসকে। তার পরনে নেভি ব্লু ইতালিয়ান স্যুট, চোখে রিমলেস কালো চশমা, হাতে দামি রোলেক্স ঘড়ি। 10 বছরের আগে সেই রুগ্ন হতাশ সুমনের কোনো ছায়াও এই মানুষটার মধ্যে নেই। তার হাঁটা চলায় এমন এক আভিজাত্য যা রাজাদের মতো। গ্রামের বর্তমান চেয়ারম্যান রাশেদ দলবল নিয়ে এগিয়ে যায়, তার গলায় সাদা গাঁদা ফুলের মালা। সে জানে না এই এসকে আসলে কে, সে শুধু জানে এশিয়ার এক বিশাল ধনী ব্যক্তি তার গ্রামে ইনভেস্ট করতে এসেছে, যা তার রাজনৈতিক কেরিয়ারের জন্য বড় সুযোগ। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু সুলতানপুর। আমি এই এলাকার চেয়ারম্যান রাশেদ চৌধুরী। আপনার আগমনে আমাদের এই ছোট্ট গ্রাম ধন্য হয়ে গেল। এসকে থমকে দাঁড়ায়। সে চশমাটা খোলে না, রাশিদের দিকে তাকায় না, এমনকি তার বানানো হাত বা মালাটার দিকেও ভ্রুক্ষেপ করে না। সে পকেট থেকে একটি দামি রুমাল বের করে নাকের কাছে ধরে, যেন এখানকার বাতাস তার সহ্য হচ্ছে না। সে পিয়ে ডেভিডের দিকে তাকিয়ে নিচু কিন্তু গম্ভীর স্বরে বলে, ডেভিড, এখানকার ধুলোবালি বড্ড বেশি, আমার অ্যালার্জি হচ্ছে। গাড়ি রেডি? ইয়েস, এসইউভি কনভয় গেটে অপেক্ষা করছে। স্যার, আমরা আপনার জন্য সম্বর্ধনার আয়োজন করেছি। আপনি যদি একটু স্টেজে উঠতেন। আমার হাতে ফালতু সময় নেই, আমি বিজনেসম্যান, নেতা নই যে ভাষণ দেব। ওরে বাবা, দেখেছিস ব্যাটার দেমাক চেয়ারম্যানের মুখের উপরে কথা বললো না? হবে না, শুনছিস না? এর টাকার গরম নাকি ব্যাংকেও গলে যায়। কিন্তু চেহারা কেমন চেনা চেনা লাগছে না রে? এসকে ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, বডিগার্ডরা মানুষকে সরিয়ে রাস্তা করে দিচ্ছে। সুমনের চোখ চশমার আড়ালে ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। না, নীরা এখানে নেই, থাকার কথাও না। গাড়িতে ওঠার ঠিক আগে আজকে ডেভিডের দিকে ঘোরে। ডেভিড, শিডিউল চেঞ্জ। আমি গেস্ট হাউসে যাব না, সোজা ওই পুরনো বাড়িটাতে যাব যেটা আজ নিলামে ওঠার কথা, জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। কিন্তু স্যার, ওটা তো একটা ভাঙা কুড়ে ঘর, ওখানে আপনি... আমি যা বললাম তাই করো। আর হ্যাঁ, ব্যাংকের লোক যেন আমার পৌঁছানোর আগেই ওখানে থাকে। বাড়িটা আজকে আমার চাই, যে কোনো মূল্যে। স্যার, আপনি কোথায় যাচ্ছেন এখন? লাঞ্চের আয়োজন করা হয়েছে আমার বাড়িতে। মিস্টার চেয়ারম্যান, লাঞ্চ পরে হবে, আগে কিছু আবর্জনা পরিষ্কার করা দরকার। আপনি চাইলে পিছু পিছু আসতে পারেন, তবে দূরত্ব বজায় রেখে। কালো গাড়িগুলোর কনভয় ধুলো উড়িয়ে গ্রামের মেঠো পথ দিয়ে ছুটে চলে। রাশেদ অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোয়ার শক্ত হয়ে যায়। বেটা নিজেকে কি ভাবে? আসুক আমার এলাকায়, ঘাড় ধরেই সোজা করে দিব। চল তো দেখি, মাস্টারের ভাঙা বাড়িতে ওর কি কাজ। দুপুর 1টা। সুমনের পুরনো বাড়ি, জাহাঙ্গীর মাস্টারের ভিটা। বাড়িটার অবস্থা এখন আরও করুণ। টিনের চাল মরিচা ধরে ফুটো হয়ে গেছে। উঠোনে ব্যাংকের লোকজন লাল নিশান টাঙিয়ে দিচ্ছে। সুমনের বাবা জাহাঙ্গীর সাহেব বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার শরীর প্যারালাইসিসে আক্রান্ত। সুমনের ভাই সবুজ ব্যাংকের অফিসারের হাত ধরে কাঁদছে। স্যার, পায়ে পড়ি আপনার, আমাদের 1 মাস সময় দিন। আমি সুদে টাকা নিয়ে হলেও ব্যাংকের কিস্তি শোধ করে দেব। এই ভিটা ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই স্যার। আমার অসুস্থ বাবা, বৃদ্ধ আমার রাস্তায় মরে যাবে। গত 2 বছর ধরে তো একই কথা বলছেন। আর সময় দেওয়া যাবে না, আজই নিলাম হবে। কেউ না কিনলে ব্যাংক এটা সিজ করে দেবে। আপনারা মালপত্র সরান। ওরে, তোরা মানুষ না কসাই? আমার ছেলেটা হারিয়ে গেল, স্বামীটা পঙ্গু, এখন কি মাথা ছাদটাও কেড়ে নিবি? চুপ করো মা, দেখছো না আমি কথা বলছি? ঠিক তখনই সাইরেন বাজিয়ে এসকের কনভয় সেখানে এসে থামে। গাড়ি থেকে নামার আগেই বডিগার্ডরা ব্যাংকের লোকজনকে সরিয়ে দেয়। গ্রামবাসী ভিড় জমায়। সবুজ অবাক হয়ে তাকায়, এত দামি গাড়ি সে জীবনে দেখেনি। গাড়ি থেকে এসকে নামে। তার উজ্জ্বল পরিস্থিতি সেই জরাজীর্ণ পরিবেশে বেমানান লাগে। সে দৌড়ে এসকের কাছে গিয়ে বলে, স্যার, আপনি কি ডিসি স্যার নাকি এমপি? স্যার, আমাদের বাঁচান, ব্যাংক আমাদের বাড়ি কেড়ে নিচ্ছে, আপনি দয়া করলে আমরা বেঁচে যাবো স্যার। বাড়িটার দাম কত? স্যার আসসালামু আলাইকুম। বাড়িটার মোট লোন এবং ইন্টারেস্ট মিলে 15 লাখ টাকা ডিউ। আমরা নিলামে তুলেছি। ডেভিড, চেক বই। ডেভিড দ্রুত চেক বই এগিয়ে দেয়। এসকে খসখস করে সই করে চেকটা ব্যাংকের অফিসারের দিকে ছুঁড়ে মারে। 25 লাখ টাকার চেক।
10 লাখ টাকা এক্সট্রা দিলাম যাতে পেপারস প্রসেসিং আজ বিকালের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। বাড়িটা এখন থেকে আমার। স্যার, আপনি আপনি আমাদের বাড়ি কিনে নিলেন, তার মানে আমরা থাকতে পারবো? আল্লাহ আপনার ভালো করুক স্যার, আপনি ফেরেশতা। আমি আপনার গোলাম হয়ে থাকবো সারা জীবন। সবুজ অ্যাস্কের পায়ে পড়ার জন্য নিচু হয়। অ্যাস্কে এক কদম পিছিয়ে যায়। তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটে ওঠে। পায়ে কেন ভাই? পকেটে হাত দিয়ে দেখো, এখনো কি কোনো হীরের আংটি বা টাকার বান্ডিল ঢুকানো বাকি আছে নাকি? কথাটা শোনার সাথে সাথে সবুজের হাতটা মাঝ পথেই থেমে যায়। সে ধীরে ধীরে মাথা তোলে। এই কণ্ঠস্বর, এই কথা 10 বছর আগের সেই দুঃস্বপ্নের রাত। মানে কে কে আপনি? সুমন ধীরে ধীরে চোখের কালো চশমাটা ঘোরে। চিনতে পারছিস না নাকি টাকার লোভে স্মৃতিশক্তিও বিক্রি করে দিয়েছিস? সুমন, ওটা কি আমার সুমন? সুমন, তুই ফিরে এসেছিস বাবা। সুমন, তুই তুই এত বড় লোক হয়ে গেছিস? ভাই আমার, আমি জানতাম তুই ফিরবি। সবুজ আবেগে সুমনকে জড়িয়ে ধরতে চায়। অ্যাসকে হাত বাড়িয়ে তাকে থামিয়ে দেয়। তার স্পর্শে ভাই সুলভ কোনো উষ্ণতা নেই, আছে ইস্পাতের মতো কঠোরতা। ছবি না, একদম ছবি না। তোদের এই হাত 10 বছর আগে আমাকে চুল সাজিয়েছিল। আজ এই দামি সুটে তোদের হাতের মলা লাগুক, সেটা আমি চাই না। ভাই, আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি। রাশেদ আমাকে বাধ্য করছিল। ভুল আর পাপের মধ্যে পার্থক্য আছে সবুজ। তুই পাপ করেছিস আর আব্বা। অ্যাসকে বারান্দার দিকে এগিয়ে যায়। জাহাঙ্গীর সাহেব কাঁপা কাঁপা হাতে ছেলের দিকে হাত বাড়ান। খোকা, আমাকে মাফ কর। আমি সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আপনি সেদিন বলেছিলেন আপনার কোনো ছোট ছেলে নেই, আমিও সেটা মেনে নিয়েছি। সুমন মরে গেছে মাস্টার সাহেব। আমি আজকে এই বাড়ি আমি কিনেছি আমার প্রজেক্টের জন্য, আপনাদের থাকার জন্য নয়। তবে তুই আমাদের তাড়িয়ে দিবি বাবা? না, আমি তোমাদের মতো বেইমান নই। তোরা এই বাড়িতেই থাকবি, তবে মালিক হিসাবে নয়, কেয়ারটেকার হিসাবে। এই বাড়ির প্রতিটি ইট আমার, তোরা শুধু পাহারা দিবি। এটাই তোদের শাস্তি, নিজের বাড়িতে পরগাছার মতো বেঁচে থাকা। সুমন, এমন করিস না। শ্যাট আপ! আর একবার সুমন বলে রাখলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর আমি মিস্টার এসকে, মনে থাকে যেন। অ্যাসকে ঘুরে গাড়ির দিকে হাঁটা দেয়। তার মা বাবা আর ভাই পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। 10 বছর পর ছেলে ফিরেছে, কিন্তু সে আর তাদের নেই। সে এখন অনেক ওপরের মানুষ, যার নাগাল পাওয়া তাদের সাধ্যের বাহিরে। বিকেল 5টা। এদিকে রাশেদ চেয়ারম্যানের আলিশান বাড়ির দোতলার ড্রয়িং রুম। বিশাল হল রুম, কিন্তু পরিবেশটা দম বন্ধ করা। দেয়ালে রাশেদের বড় বড় ছবি টাঙানো। সোফায় বসে নীলা টিভি দেখছে। গত 10 বছরে নীলার চেহারা ভেঙে গেছে, চোখের নিচে কালশিটে দাগ। তার সেই লাবণ্য আর নেই, আছে শুধু একরাশ বিষণ্ণতা। টিভি স্ক্রিনে লাইভ নিউজ চলছে। নড়েল থেকে সরাসরি এশিয়ার বিজনেস টাইকন এসকে আজ তার নিজ গ্রামে পা রাখলেন। দেখুন সেই এক্সক্লুসিভ ফুটেজ। স্ক্রিনে অ্যাসকে হেলিকপ্টার থেকে নামতে দেখা যাচ্ছে। নীলা সেই দৃশ্য দেখে কেঁপে ওঠে। তার হাতের চায়ের কাপটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গরম চা তার পায়ে লাগে, কিন্তু সে টের পায় না সে টিভির স্ক্রিনে হাত রাখে। সুমন, তুমি সত্যি ফিরেছো? ঠিক তখনই দরজার ধরাম করে খুলে রাশেদ ঘরে ঢোকে। তার চোখ লাল, সে প্রচণ্ড ক্ষিপ্ত। দুপুরের অপমান সে কিছুতেই ভুলতে পারছে না। আর সব থেকে বড় শক খেয়েছে যখন জানলো ওটা সুমন। কি হলো? টিভিতে কি নাগরকে দেখছিস? খুব খুশি তাই না? বেকারের বাচ্চা কোটটায় পরে এসেছে বলে ভাবছিস তোকে উদ্ধার করবে? আমি কিচ্ছু ভাবছি না, হাত ফসকে খাপটা পড়ে গেছে। রাশেদ নীলার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে। মিথ্যে কথা বলবে না, আমি তোর চোখ দেখে বুঝি। গত 10 বছর ধরে আমার বিছানায় থেকেও তুই মনে মনে ওই চোরটার পুজো করেছিস। আজও এসেছে তাই তোর হাত কাঁপছে, বুক কাঁপছে, তাই না? ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তোর লাগার জন্যই তো আমি আছি। শোন নীলা, ভালো করে শুনে রাখ। ওই সুমন যে হোক আমার গ্রামে এসেছে মানে বাঘের গুহায় এসেছে। আমি ওকে এমন শিক্ষা দিব যে এবার আর পালানোর পথ পাবে না। আর তুই এই ঘরেই পুষবি। রাশেদ নীলাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয়। তারপর রিমোট নিয়ে টিভিটা বন্ধ করে দেয়। আজ রাতে মিটিং আছে,
আমি ওকে সবার সামনে ন্যাংটা করব। দেখবি তোর হিরোর আসল মুরত কত। নীলা ফ্লোরে পড়ে থাকে, তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে আজ তার কান্নার মধ্যে একটা আশার আলো আছে। সে জানে যে ছেলেটা বৃষ্টির রাতে তাকে কথা দিয়েছিল সে ফিরে এসেছে। ও তোমাকে ছাড়বে না রাশেদ, তুমি জানো না ওকে। ও আমার সুমন, ও সব হিসাব নিতে এসেছে। রাত 8টায় সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমিউনিটি সেন্টারে হলরুম কোনায় কানায় পূর্ণ। রাশেদ গ্রামের গণ্যমান্য মাতব্বর, ব্যবসায়ী এবং তার পালিত গুন্ডা বাহিনীকে নিয়ে বসেছে। এসকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য তাকে অপমান করা এবং গ্রামে ব্যবসা করতে না দেওয়া। রাশেদ মাইক হাতে নিয়ে ভাষণ দিচ্ছে। ভাই সব আপনারা জানেন আমাদের গ্রামে এক বিদেশি ব্যবসায়ী এসেছে। সে নাকি অনেক টাকার মালিক, কিন্তু আমরা কি ভুলে গেছি সে কে? সে ওই চোর মাস্টারের ছেলে সুমন, যে আমাদের ইজ্জত নষ্ট করে পালিয়েছিল। আজ টাকা হয়েছে বলে কি তার 7 গুণ মাফ? আমরা তাকে এই গ্রামে কোনো প্রজেক্ট করতে দিব না। কি বলেন আপনারা? না, দেব না। চোরকে তাড়াও। ঠিক সেই মুহূর্তেই হলরুমের প্রধান দরজা সশব্দে খুলে যায়। এসকে প্রবেশ করে, তার সাথে 4 জন বডিগার্ড এবং পিএ ড্যাভিড। এসকের হাঁটার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যে পুরো হলরুম মুহূর্তের মধ্যেই চুপ হয়ে যায়। এসকে সোজা মঞ্চের দিকে এগিয়ে যায়। রাশেদ তাকে আটকানোর সাহস পায় না। এসকে একটা চেয়ার টেনে রাশেদের ঠিক উল্টো দিকে বসে, পা তুলে দেয় আরেকটা চেয়ারের ওপর। বক্তব্য খুব সুন্দর ছিল মিস্টার চেয়ারম্যান, কিন্তু তত্ত্বগুলো একটু ভুল। আমি ব্যবসা করতে আসিনি, আমি কিনতে এসেছি। টাকার গরম দেখাবি না সুমন, এটা আমার এলাকা। এখানে গাছের পাতা নড়তেও আমার পারমিশন লাগে। তুই কি ভাবছিস টাকা ছিটালে সব পাবে? ডেভিড, ফাইলটা দাও। ডেভিড একটা নীল রঙের ফাইল এসকের হাতে দেয়। এসকে ফাইলটা টাইপ করে রাশেদের সামনে পাঠায়। ফাইলটা খুলে দেখুন চেয়ারম্যান সাহেব, পড়ার অভ্যাস আছে তো, নাকি শুধু গুন্ডামি শিখেছেন? রাশেদ রাগে গজগজ করতে করতে ফাইলটা খোলে। প্রথম পাতা দেখেই তার চোখ কপালে ওঠে, তার হাত কাঁপতে শুরু করে। এসব কি? অসম্ভব, এটা হতে পারে না। সুমন পকেট থেকে দামি সিগারেট বের করে ধরে, খুব ধীর ও সুস্থে ধোয়া ছাড়ে। কেন হতে পারে না? গত 3 বছরে আপনি ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক আর সিটি ফিন্যান্স থেকে মোট 75 কোটি টাকা লোন নিয়েছেন। জামানত হিসেবে আপনার রাইস মিল, চিংড়ি ঘের, ইট ভাটা, এমনকি এই যে আলিশান বাড়িটায় থাকেন, সব মর্টগেজ রাখা, ঠিক কিনা? তো তাতে তোর কি? আমি ব্যাংকে লোন দিয়ে দিব। সেটাই তো সমস্যা। আপনি গত 6 মাস ধরে ডিফল্টার। ব্যাংক আপনার লোনগুলো ব্যাড লোন হিসাবে বিক্রি করে দিয়েছে, আর আমি এসকে হোল্ডিংসের পক্ষ থেকে আজ সকালে আপনার সমস্ত লোন কিনে নিয়েছি। পুরো হলরুমে পিনপতন নীরবতা। গ্রামের মাতব্বরা ফিসফিস শুরু করেছে। রাশেদের ঘাম দিয়ে জ্বর আসছে। সহজ ভাষায় বলি, এখন আপনার রাইস মিল আমার, ঘের আমার, ইট বাটা আমার, আর ওই যে বাড়িতে বসে আপনার বউ মানে নীলাকে আপনি অত্যাচার করেন, ওই বাড়িটাও এখন আইনগত আমার। মিথ্যে কথা, তুই জালিয়াতি করেছিস। আমি তোকে খুন করব। রাশেদ পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু চোখের পলকে এসকের বডিগার্ডরা রাশেদের দিকে 4টি গ্লক পিস্তল তাক করে। লাল লেজার লাইটটি রাশেদের কপালে এবং বুকে স্থির হয়। বোকামি করবেন না চেয়ারম্যান সাহেব, আমার সিকিউরিটি টিমের কাছে শুট অন সাইট অর্ডার আছে। চুপ বসুন। রাশেদ ধপ করে চেয়ারে বসে পড়ে। সে বুঝতে পারছে সে ফাঁদে পড়েছে। আগামীকাল সকাল 10টা এর মধ্যে আমার পাওনা 100 কোটি টাকা সুদ ও জরিমানা সহ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, অথবা জেলের ভাত খাওয়ার প্রস্তুতি নিন। জালিয়াতি, ব্যাংক লোন, ডিফল্ট আর নারী নির্যাতনের মামলা সব রেডি আছে। পুলিশ সুপার আমার সাথে চা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি গেলাম। এসকে উঠে দাঁড়ায়। সে ফাইলটা রাশেদের হাত থেকে কেড়ে নেয়। কাল সকালে দেখা হবে। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে নীলাকে বলবেন বাড়ির আসল মালিক ফিরে এসেছে। গুড নাইট। এসকে রাজকীয় ভঙ্গিতে হলরুম থেকে বেরিয়ে যায়। গ্রামের মানুষ হতভম্ব হয়ে রাশেদের দিকে তাকিয়ে থাকে। যে রাশেদকে তারা বাঘ মনে করতো, আজ তাকে ভেজা বেড়ালের মতো দেখাচ্ছে। রাশেদ তার কপালে হাত দিয়ে টেবিলে মাথা ঠেকায়। সে বুঝতে পারে তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর এর পেছনের কারিগর সেই ছেলেটা যাকে সে একদিন চোর বলে গ্রাম থেকে বের করে দিয়েছিল।
পরদিন সকাল 9টায় সুলতানপুর গ্রাম। সুমনের কেনা নিজের সেই পুরনো বাড়ির উঠানে সে বসে আছে। উঠোনের মাঝখানে একটি রাজকীয় চেয়ারে সুমন বসে আছে। তার পায়ের ওপর পা তোলা, তার পেছনে দাঁড়িয়ে আছে পিয়ে ডেভিড এবং 2 জন বডিগার্ড। সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুমনের বড় ভাই সবুজ, বাবা জাহাঙ্গীর সাহেব এবং মা হেলেনা বেগম। আজকে ডেভিডের হাত থেকে একটা ট্যাবলেট পিসি নেয়। সেই স্ক্রিনে একটা ভিডিও প্লে করে। ভিডিওটা ঝাপসা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সবুজ সুমনের ব্যাগে টাকার বান্ডেল ঢোকাচ্ছে। একবার চোখ তুলে দেখ সবুজ ভাই, ভিডিওটা দেখ। 10 বছর আগে সে কাল রাত। চিনতে পারছিস ফুটেজের এই লোকটাকে? সুমন ভাই, এটা চুপ, নাম ধরে রাখবি না, উত্তর দে। এই লোকটা তুই কিনা? হ্যাঁ, এটা আমি। সবুজ, তুই তুই নিজের ছোট ভাইয়ের ব্যাগে টাকা রেখেছিলি? তুই না বলেছিলি তুই নিজের চোখে দেখেছিস সুমন চুরি করেছে? আব্বা, আমি। নাটক থামা সবুজ। আমি জানি রাশেদ তোকে টাকা দিয়েছিল, কিন্তু শুধু রাশেদের কথায় তুই নিজের বাইকে বলির পাঠা বানালি? তোর নিজেরও একটা স্বার্থ ছিল, বল সেটা কি? সত্যিটা বল, নইলে আজ তোকে জ্যান্ত কবর দেব এই উঠোনে। আজকে ইশারা করতেই বডিগার্ডটা সবুজের 2 হাত মুচড়ে ধরে। সবুজ ব্যথায় চিৎকার করে ওঠে। বলছি, আমি সব বলছি, আমাকে মেরো না। বল। আব্বা অসুস্থ ছিল, টাকার দরকার ছিল ঠিকই, কিন্তু কিন্তু আমার ভয় ছিল অন্য জায়গায়। তুই ছিলি মেধাবী, গ্রামের সবাই তোকে ভালোবাসতো। আমার ভয় ছিল আব্বা মরার পর এই ভিটামাটির ভাগ তোকেও দিতে হবে। রাশেদ ভাই যখন অফার দিল তোকে চোর সাজিয়ে গ্রাম ছাড়া করার, আমি ভাবলাম তুই চলে গেলে পুরো বাড়ির মালিক আমি হব, কেউ আর ভাগ বসাতে পারবে না। আমি লোভে পড়ে গিয়েছিলাম রে ভাই, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। হেলেনা বেগম সবুজের গালে সজোরে চড় মারে। কুলাঙ্গার, তুই আমার পেটে জন্মেছিস? শুধু জমির জন্য তুই তোর ভাইকে রাস্তায় নামিয়ে দিয়েছিলি। ওকে 10 বছর এইতিমের মতো ঘুরতে হলো তোর জন্য। সবুজ মায়ের পায়ে পড়ে। মা, আমাকে মাফ করে দাও। আমি বুঝিনি সুমন এত বড় হবে, আমি পাপ করেছি। ড্রামা বন্ধ কর মা। তুমি এখন ওকে চোর মারছো? 10 বছর আগে যখন আমাকে চোর বাবা দিয়ে বের করে দেওয়া হলো, তখন তো তোমার হাত কাঁপেনি? তখন তো একবারও বলোনি আমার সুমন চুরি করতে পারে না। তোমরা সবাই সমান। বাবা, ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তুই তো আমার নারী ছেড়াদন, আমাকে মাফ করে দে বাবা। আমরা এখন একসাথেই থাকবো। ডোন্ট টাচ মি। 10 বছর আগে যে ছেলেটা এই গ্রাম থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল, সে তোমাদের ছেলে ছিল। আজ আমি এসকে। আমার কোনো পরিবার নেই, আমার শুধু কর্মচারী আছে। সুমন, তুই আমাদের কি বাড়ি থেকে বের করে দিবি? এই বয়সে আমরা কোথায় যাব? সুমন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখে কালো চশমাটা পরে নেয়। না, আমি তোদের মতো নিচ নই। তোরা এই বাড়িতেই থাকবি, তবে মালিক হিসাবে নয়, কেয়ারটেকার হিসাবে। এই বাড়ির মালিকানা এখন আমার কোম্পানির নামে। তোরা এখানে থাকবি, ঘর ঝাড়ু দিবি, বাগান পরিষ্কার করবি, মাসে এসে বেতন পাবি, নিজের বাড়িতে চাকরের মতো বেঁচে থাকা। এটাই তোদের শাস্তি, যাতে প্রতি মুহূর্তে মনে পড়ে তোরা কি হারিয়েছিস। ভাই, এমন করিস না। ডেভিড, এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করো। সাইন না করলে পুলিশে দাও। আজকে হন হন করে উঠোন থেকে বেরিয়ে যায়। পেছনে সবুজের কান্না আর জাহাঙ্গীর সাহেবের দীর্ঘশ্বাস বাতাসের সাথে মিশে যায়। জাহাঙ্গীর সাহেবের মুখটা কেমন যেন নীল হয়ে আসছে। তিনি শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন, কিন্তু আজকে পিছু ফিরে তাকায় না। রাত 11টায় রাশেদের বাগানবাড়ি দোতলার মাস্টার বেডরুম, যিনি বর্তমানে আজকের দখলে। বাইরে ঝিঝি পোকাটা। রাশেদ পালিয়েছে, পুলিশ তাকে খুঁজছে। নীলা একা এই বিশাল ভুতুরে বাড়িতে বসে আছে। ঘরের আলো খুব কম, একটা ল্যাম্পশেড জ্বলছে। দরজা খুলে আজকে ভেতরে ঢোকে। তার হাতে হুইস্কির গ্লাস, সে কিছুটা মদ্যপ, তার চোখ লাল। নীলা জানালার পাশে দাঁড়িয়েছিল। আজকের পায়ের শব্দে ঘুরে দাঁড়ায়। 10 বছর পর তারা এক ঘরে, এত কাছে। কি ব্যাপার মিসেস চেয়ারম্যান? স্বামী তো পালিয়েছে, আপনি জানেন কেন? নাকি নতুন মালিকের সাথে সেটেলমেন্ট করতে চাইছেন? সুমন, তুমি এভাবে কথা বলছো কেন? সুমন গ্লাসটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙার শব্দে নীলা কেঁপে ওঠে। কিভাবে কথা বলবো বলো? 10 বছর আগে সবার সামনে যখন আমাকে চোর আর ঘৃণ্য বলেছিলে, তখন কোন ভাষায় কথা বলেছিলে? খুব টাকার লোভ ছিল, তাই না?
রাশেদের টাকা দেখে লালায়িত হয়েছিলে, এখন রাশেদ কোথায়? এখন রাশেদ ভিখারি, আমি রাজা। এখন কার কাছে যাবে তুমি? তুমি কিছুই জানো না সুমন, তুমি শুধু সেটাই দেখেছো যা তোমাকে দেখানো হয়েছে। সুমন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে। কি জানি না আমি, হ্যাঁ কি জানি না। আমি দেখেছি তুমি চুপ ছিলে, আমি দেখেছি তুমি আমাকে অপমান করেছো। আমার বুকটা যখন ফেটে যাচ্ছিল তুমি তখন রাশেদের পাশে দাঁড়িয়েছিলে। সুমনের নিঃশ্বাস নীলার মুখে লাগছে, তাদের শরীরের দূরত্ব নেই বললেই চলে। সুমনের চোখে কামনার চেয়ে জিঘাংসা বেশি, সে নীলার কাঁধ খামছে ধরে। লাগছে সুমন। লাগুক, আমার লাগতো না? রোজ রাতে ফুটপাতে শুয়ে যখন তোমার কথা ভাবতাম তখন আমার লাগতো না? আজ আমি তোমাকে কিনতেও পারি, বেচতেও পারি। নীলা, বলো তোমার দাম কত? আমার দাম তুমি দিতে পারবে না সুমন, কারণ আমি নিজেকে 10 বছর আগে বিক্রি করে দিয়েছি শুধু তোমাকে বাঁচানোর জন্য। মানে? সেদিন রাশেদ বলেছিল, যদি আমি সবার সামনে তোমাকে চোর না বলি, যদি আমি তোমাকে ঘৃণা না করি, তবে ও তোমাকে পুলিশে দিয়ে রিমান্ডে নেবে। ক্রস ফায়ারে ভয় দেখিয়েছিল। ও বলেছিল সুমনকে যদি জ্যান্ত দেখতে চাও তবে ওকে ছাড়তে হবে। আমি তোমাকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসা খুন করেছিলাম সুমন। আমি তোমাকে চোর বলেছিলাম যাতে তুমি গ্রাম ছেড়ে বেঁচে ফিরতে পারো। মিথ্যা কথা, এসব বানাচ্ছো তুমি। মিথ্যা, তাই না? নীলা হঠাৎ করে নিজের শাড়ির আঁচল ফেলে দেয়। সে ব্লাউজের হুক খুলতে শুরু করে। সুমন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই এসব কি করছো? কাপড় খুলছো কেন নীলা? দেখো, ভালো করে দেখো, রাশেদের টাকার সুখ। নীলা তার ব্লাউজটা কাঁধ থেকে নামিয়ে পিঠ ঘুরিয়ে দাঁড়ায়। আবছা আলোয় দেখা যায় নীলার ফর্সা পিঠে অসংখ্য কালচে দাগ। বেল্টের বাড়ি, সিগারেটের ছাকার কামড়ের দাগে পুরো পিঠটা মানচিত্র হয়ে আছে। কিছু দাগ পুরনো, কিছু একদম টাটকা। প্রতি রাতে রাশেদ আমাকে মারতো, মাতাল হয়ে ঘরে ঢুকতো আর বলতো তোর প্রেমিকের নাম কর। আমি যতবার মনে মনে তোমাকে ডাকতাম ও ততবার আমাকে মারতো। এই দাগগুলো আমার শরীরে তোমার নামের স্মৃতিচিহ্ন সুমন। গত 10 বছর আমি এক রাতও শান্তিতে ঘুমাইনি। রাশেদ আমার শরীর ভোগ করেছে কিন্তু মনটা ছুঁতে পারেনি। ওটা আমি তোমার জন্য মরে গিয়েও আগলে রেখেছি। সুমন পাথর হয়ে যায়। তার হাত থেকে রাগ, ঘৃণা সব ধুয়ে মুছে যায়। সে কাঁপতে কাঁপতে নীলার পিঠে হাত রাখে, তার আঙুলগুলো পোড়া দাগের ওপর দিয়ে সরে। আমি কি দেখছি? এত কষ্ট সহ্য করেছো তুমি? নীলা ঘুরে সুমনের দিকে তাকায়। তার বুক খোলা, কিন্তু সেখানে কোনো লজ্জা নেই, কারণ তার লজ্জা সে প্রথমেই সুমনকে দিয়ে দিয়েছিল সেই বৃষ্টি ভেজা রাতে নদীর পাড়ে। এখন আছে শুধু অভিমান আর হাহাকার। তুমি তো চলে গেলে এসকে হলে, আর আমি এই খাঁচায় রোজ একটু একটু করে মরেছি। তবুও তুমি আমাকে ভুল বুঝছো। সুমন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে নীলাকে সজোরে বুকে জড়িয়ে ধরে। কান্না আর আবেগে সুমন দুজন ভেঙে পড়ে। সুমনের ঠোঁট নীলার কাঁধের ক্ষতগুলোতে চুমু খায়। আমাকে মাফ করে দাও নীলা, আমি জানোয়ার হয়ে গেছিলাম। আমি বুঝিনি তুমি আমার জন্য নরক সহ্য করেছো। আমি আজই এই দাগের প্রতিশোধ নেব। প্রতিশোধ পরে নিও, আজ শুধু আমাকে একটু আদর করো সুমন। আমার শরীরটা ব্যথায় ভরে আছে, তোমার ভালোবাসা দিয়ে এই ব্যথা ভুলিয়ে দাও। সেই বৃষ্টি ভেজা রাতের আদর দাও। ঘরের আবছা অন্ধকারে দুটি আহত আত্মা এক হয়। তাদের মিলন এবার কামনার নয়, বরং শুশ্রূষার। সুমন নীলার প্রতিটি ক্ষত চিহ্নে চুমু খায়, যেন সে তার 10 বছরের অবহেলা আর নীলার 10 বছরের যন্ত্রণাকে ধুয়ে দিয়েছে। জানালার বাইরে বাতাস বয়ে যায়, কিন্তু ঘরের ভেতর ঝড় থেমে গিয়ে নেমে আসে প্রশান্তি। পরদিন সকাল 10টা। আমতলা বাজার, পুরো বাজার লোকে লোকারণ্য। পুলিশ ভ্যানে দাঁড়িয়ে আছে। এসকের আইনজীবীরা রাশেদের বিরুদ্ধে জালিয়াতি, ব্যাংক ঋণ খেলাপি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। রাশেদ পালিয়ে যাওয়ার সময় বর্ডারের কাছে ধরা পড়েছে এবং পুলিশ তাকে গ্রামে নিয়ে এসেছে পাবলিকলি অ্যারেস্ট দেখানোর জন্যই। সবকিছু এসকের প্রভাবে। রাশেদকে হাত করা পুড়িয়ে বাজারের মাঝখান দিয়ে হাঁটিয়ে আনা হচ্ছে। তার জামা কাপড় ধুলো মাখা, মাথার চুল উস্কো খুস্কো।
গ্রামের মানুষ যারা এতদিন তাকে ভয় পেত আজ তারা তাকে দেখে থুতু ছিটাচ্ছে। চোর বাটপার, আমাদের গরিবের টাকা মেরে তুই বড়লোক হয়েছিস। জুতা মারো ওকে, জুতা মার। আজকে এবং নীলা বাজারের একপাশে দাঁড়িয়ে আছে। নীলার পরনে আজ সাধারণ সুতির শাড়ি, কিন্তু তার চোখে মুখে মুক্তির দীপ্তি। সুমন তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে পুলিশ অফিসার রাশিদকে ভ্যানে তোলার আগে আজকের সামনে দাঁড় করায়। টাকার জোরে পুলিশ কিনেছে সুমন, কিন্তু মনে রাখিস আমি ফিরে আসবো। টাকা দিয়ে পুলিশ কেনা যায় রাশেদ, কিন্তু সম্মান কেনা যায় না। তুই শুধু টাকাই কামিয়েছিস, মানুষ কামাসনি। তাই আজ তোর বিপদে কেউ পাশে নেই। আর তুই নীলা স্বামীর সাথে বেইমানি করলি, ওই চোরের হাত ধরে দাঁড়িয়ে আছিস। চোর তুমি রাশেদ, তুমি আমার যৌবন চুরি করেছো, আমার সুখ চুরি করেছো। সুমন চোর নয়, ও আমার ইজ্জত। আর হ্যাঁ, তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, সই করে দিও। জেলের ভিতরে তো অনেক সময় পাবে। তুই জিতে গেলি সুমন, শেষ পর্যন্ত তুই জিতলি। ভুল বললি, আমি জিতিনি, জিতেছে ভালোবাসা। আর তুই হেরেছিস তোর অহংকারের কাছে। নিয়ে যান অফিসার। পুলিশ রাশেদকে ঠেলতে ঠেলতে ভ্যানে তোলে। জনতা হাততালি দিয়ে ওঠে। সুমন নীলার হাতটা শক্ত করে ধরে। কলঙ্কের দাগ আজ চিরতরে মুছে গেল। আজ আর সেদিনই ঘটে আরেক ঘটনা। বিকেল 4টায় গ্রামের কবরস্থান। বিকেলের ম্লান আলো বাঁশঝাড়ের ফাঁক দিয়ে কবরস্থানে পড়ছে। একটি নতুন কবর করা হয়েছে, জাহাঙ্গীর মাস্টারের কবর। গতকাল সকালে সুমনের কাছে সবুজের স্বীকারোক্তি শোনার পর এবং সুমনের আমি আজকে তোমাদের কেউই নয় এই কথা শোনার পর জাহাঙ্গীর সাহেব আর সহ্য করতে পারেনি। হার্ট অ্যাটাকে মারা গেছেন। অনুশোচনা আর লজ্জায় তাকে শেষ করে দিয়েছে। গ্রামের মানুষ জানাজা শেষে চলে গেছে। কবরের পাশে দাঁড়িয়ে আছে সুমন, সবুজ এবং মৌলভী সাহেব। সুমন হাতে এক মুঠো মাটি নেয়। তার হাত কাঁপছে না, কিন্তু চোখ ভিজে আছে। সে বাবার কবরে মাটি দেয়। আব্বা, আমি চেয়েছিলাম তোমাকে সুখ দেব, কিন্তু তুমি আমার সাফল্য দেখে যেতে পারলে না। দেখলে শুধু আমার রাগ। হয়তো এটাই নিয়তি। হপাটে ভালো থেকো। তোমার ছোট ছেলে তোমাকে মাফ করে দিয়েছে। মাটি দেওয়া শেষ হলে সবুজ এসে সুমনের হাত ধরে। সবুজের চোখ ফুলে লাল হয়ে আছে। সে এখন সত্যি এতিম এবং নিঃস্ব। সুমন, আব্বা তো চলে গেল, আমি এখন কি করব ভাই? তুই কি আমাকে জেলে দিবি? আমি প্রস্তুত। আমার পাপের প্রায়শ্চিত্ত হওয়া দরকার। সুমন সবুজের দিকে তাকায়। এই সেই ভাই যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছিল, আবার সেই ভাই তাকে ধ্বংস করেছিল। কিন্তু বাবার মৃত্যু সুমনকে একটা বড় শিক্ষা দিয়েছে। প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না, বরং আরও একা করে দেয়। সুমন ভাইকে বুকে জড়িয়ে ধরে। ভাইয়া, অনেক হয়েছে, আর না। আব্বা চলে গেছেন, আমাদের মাথার উপর আর কেউ নেই। আমি তোকে জেলে দেব না। রক্ত দিয়ে কি রক্তের বিচার হয়? আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে আর কষ্ট দেব না। সব বলে যা, নতুন করে শুরু কর। আমি কাল দুবাই ফিরে যাচ্ছি, কিন্তু তুই এই গ্রামে থাকবি। বাবার বিটা, স্কুল, মসজিদ সব তুই দেখাশোনা করবি। তবে এবার আর লোভে পড়ে না, দায়িত্ব নিয়ে। পারবি না? পারবো ভাই, আমি কথা দিচ্ছি। আমি আব্বার নামের সম্মান রাখবো। দুই ভাই কবরস্থানে নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকে। দূরে কোথাও আজান দিচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। কিন্তু সুমনের মনে হচ্ছে দীর্ঘ 10 বছরের রাত শেষ হয়ে নতুন সূর্য উঠছে। সে পকেট থেকে ফোন বের করে ডেভিডকে মেসেজ দেয়। প্রজেক্ট সুলতানপুর চালু হবে, তবে লাভের জন্য নয়, মানুষের জন্য। পরের দিন সকাল 10টা। সুলতানপুর হাই স্কুল মাঠে হেলিকপ্টারের রোডর ব্লেড ঘুরতে শুরু করেছে। বিকট শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। গ্রামবাসী ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের এসকে সাহেবকে বিদায় জানাতে। সুমনের ভাই সবুজ এবং মা হেলেনা বেগম চোখে জল মুছছেন। সুমন বডিগার্ডদের বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই পরিচিত কালো চশমা, কিন্তু আজ তার দৃষ্টি স্থির। সে বারবার হাত ঘড়ি দিকে তাকাচ্ছে এবং ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। সুমন ডেভিডের দিকে তাকায়। ডেভিড, নীলা কোথায়? 10টা তো বেজে গেল, ও কি আসবে না? স্যার, ম্যাডাম আসেননি, তবে তিনি এই চিঠিটা এবং এই মানুষটাকে পাঠিয়েছেন। ভিড় ঠেলে সামনে এগিয়ে আসে একটি মেয়ে। নাম রিমি, বয়স 27। রিমি নীলার ছোটবেলার বান্ধবী, বর্তমানে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সাধারণ চেহারার মেয়ে, কিন্তু চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ। সে ভয়ে ভয়ে সুমনের সামনে দাঁড়ায়। তুমি রিমি না? নীলার বান্ধবী? নীলা কোথায়? ও আসেনি কেন? ভাইয়া,
মানে স্যার, নীলা আসবে না, ও আমাকে পাঠিয়েছে আপনার সাথে দুবাই যাওয়ার জন্য। সুমন অবাক হয়ে চশমাটা খুলে ফেলে। মানে কি বলছো তুমি ডেভিড? ইজ শি ম্যাড? নীলা বলেছে ও আপনার যোগ্য না, ওর ডিভোর্সি, ওর শরীরে তো অন্য পুরুষের স্পর্শ লেগেছে, ও এখন ওর ভাষায় নষ্ট। আপনি এশিয়ার এত বড় বিজনেসম্যান, আপনার পাশে ওকে মানাই না, তাই ও আমাকে অনুরোধ করেছে আমি যেন আপনাকে বিয়ে করে আপনার সাথে যাই। হোয়াট ননসেন্স! আর তুমি ওর পাগলামিতে সায় দিয়ে এখানে চলে আসলে? আমি আসতে চাইনি ভাইয়া, কিন্তু আপনি নীলাকে চেনেন, ও কতটা জেদি। ও গত রাত থেকে না খেয়ে আছে। ও আমার হাত ধরে বলল, রিমি তুই ফ্রেশ, তুই অবিবাহিত, সুমনের একটা সুন্দর সংসার দরকার, বাচ্চা কাচ্চা দরকার। আমি তো মরা লাশ, আমার গর্ভে হয়তো আর সন্তানও আসবে না, তুই যা। ও আমাকে কসম দিয়েছে ভাইয়া। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। সুমন রাগে নিজের কপালে হাত রাখে। সে বুঝতে পারে নীলা হীনমন্যতায় ভুগছে। সমাজের এই পচা ধারণা নীলার মনে গেঁথে গেছে যে একবার বিয়ে হওয়া বা ধর্ষিত হওয়া নারী আর নতুন করে সংসার করার যোগ্য থাকে না। ডেভিড, টেক অফ ক্যান্সেল করো। পাইলটকে বলো ইঞ্জিন বন্ধ করতে। কিন্তু স্যার, দুবাইয়ের মিটিং চলেই যাক, আমার জীবনটা এখানে ধ্বংস হতে চলেছে আর তুমি হচ্ছে মিটিং নিয়ে? গাড়ি বের করো। ভাই আপনি কোথায় যাচ্ছেন? নীলা কিন্তু আমার লাশ দেখবে বলেছে যদি আমি না যাই। রিমি, তুমি শিক্ষিত মেয়ে হয়ে এই মধ্যযুগীয় চিন্তা সাপোর্ট করলে? নীলা নীলা কোথায় আছে বলো? বাড়িতে? না, ও সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, বলল যেখানে সব শুরু হয়েছিল সেখানেই সব শেষ করে আসবে। সুমন চমকে ওঠে। তার চোখের সামনে ভেসে ওঠে 10 বছর আগের সেই পরিত্যক্ত কাচারি বাড়ি। আকাশ কালো করে মেঘ জমেছে, ঠিক 10 বছর আগের মতো পরিবেশ। আমি জানি ও কোথায়। ডেভিড, কেউ আমার সাথে আসবে না, আমি একাই যাব। বলেই সুমন ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের শেষ প্রান্তে সেই পরিত্যক্ত জমিদার বাড়ির কাচারি ঘরে যায় এখন আরো জরাজীর্ণ। সুমন যখন গাড়ি থেকে নামে তখন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি। সুমন দৌড়ে কাচারি বাড়ির ভাঙা দরজার কাছে যায়। তার দামি স্যুট ভিজে একাকার, দামি জুতোয় কাদা লেগেছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। ভেতরে সে একই জায়গায় যেখানে 10 বছর আগে তারা মিলিত হয়েছিল, সেখানেই নীলা বসে আছে, পরনে একটা সাদা শাড়ি। সে হাঁটুতে মুখ গুজে কাছে। সুমন ধীর পায়ে ভেতরে ঢোকে। বৃষ্টির শব্দে নীলা প্রথমে টের পায় না। খুব মহৎ কাজ করেছো তাই না? বান্ধবীকে পাঠিয়ে দিয়ে নিজে এখানে বসে ত্যাগের দেবী সাজছ। সুমনের গলার আওয়াজ নীলা চমকে মুখ তোলে। তার চোখ ফোলা, কাজলে লেপটে গেছে পুরো মুখ। সে উঠে দাঁড়ায়। তুমি তুমি এখানে কেন? যাও এখান থেকে, রিমির সাথে যাও, ও খুব ভালো মেয়ে, তোমাকে অনেক সুখে রাখবে। সুমন এগিয়ে গিয়ে নীলার 2 বাহু ধরে ঝাঁকাতে থাকে। তুমি আমার সুখের ঠিকাদার কবে থেকে হলে নীলা? আমি কাকে ভালোবাসবো, কার সাথে থাকবো, সেই সিদ্ধান্ত কি তুমি নেবে? বোঝার চেষ্টা করো সুমন, জেদ করো না। আমি এখন আর সেই নীলা নেই। রাশেদ আমাকে শেষ করে দিয়েছে। ওই শরীরে আর কোনো পবিত্রতা নেই। সমাজ আমাকে থুতু দেবে যদি তুমি একটা উৎকৃষ্ট মেয়েকে বিয়ে করো। তোমার স্ট্যাটাস, তোমার সম্মান। আমার স্ট্যাটাস আমার জুতে থাকা নীলা। আর পবিত্রতা কে ঠিক করে কে পবিত্র আর কে অপবিত্র? ওই সমাজ, যে সমাজ 10 বছর আগে আমাকে চোর বলেছিল। বাস্তবতা মানো সুমন, সব পুরুষই চায় তার স্ত্রী যেন অন্য কারো না হয়। আমার দিকে তাকাও, আমার শরীরের রাশেদের কামড়ের দাগ, আমার শরীরের ওর নোংরা স্পর্শ। আমি যখন তোমার কাছে যাব, তোমার কি ঘেন্না লাগবে না? মনে হবে না এই শরীরটা অন্য কেউ আগেই ভোগ করেছে? চুপ করো, একদম চুপ। সুমন নীলাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তার চোখে আগুন। তুমি পবিত্রতা নিয়ে কথা বলছো? ভুলে গেছো 10 বছর আগের সেই রাতের কথা? এই সেই ঘর, এই সেই জায়গা। সেদিন রাশেদ তোমাকে স্পর্শ করার অনেক আগেই আমি তোমাকে স্পর্শ করেছিলাম। তোমার শরীরের বাজে প্রথম অধিকার আমার ছিল। আমরা বিয়ে করিনি ঠিকই, কিন্তু সেদিন আমরা এক হয়েছিলাম। তাহলে টেকনিক্যালি যদি কেউ তোমাকে দাগি করে থাকে, তবে সেটা আমি তোমার পবিত্রতা প্রথম নষ্ট করেছিলাম। কিন্তু সেটা তো ভালোবাসা ছিল। এখনো ভালোবাসি আছে। মাঝখানে 10টা বছর একটা দুর্ঘটনা ছিল মাত্র। রাশেদ তোমার শরীরে জোর করেছে, কিন্তু তোমার আত্মাকে ছুঁতে পারেনি। আমি তোমার আত্মাকে ভালোবাসি নীলা।
আর যদি শরীরের কথাই বলো, তবে শোনো, আমার কাছে তুমি এখনো সেই 19 বছরের কিশোরী আছো। আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী। নীলা কান্নায় ভেঙে পড়ে, সুমনের বুকে লুটিয়ে পড়ে। আমি পারবো না সুমন, আমি নিজেকে নিজের কাছে খুব ছোট মনে করি। আমি তোমার যোগ্য নই। তুমি যোগ্য কিনা সেটা বিচার করার অধিকার আমি তোমাকে দেইনি। আমি শুধু জানি আমি এসকে হয়েছি শুধু এই দিনটার জন্য, তোমাকে ফিরে পাওয়ার জন্য। আজ যদি তুমি না যাও, আমি পুরো সাম্রাজ্য, টাকা, ক্ষমতা সব এই নদীতে ভাসিয়ে দিয়ে আবার খুলি হয়ে যাব। তুমি কি চাও আমি আবার রাস্তায় রাস্তায় ঘুরি? না না না, এমন বলো না। তবে চলো আমার সাথে, জান্নাত আমি তৈরি করব, শুধু আমাকে বিশ্বাস করো। নীলা সুমনের হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে। তার চোখে জল থাকলেও দৃষ্টিতে অদ্ভুত এক শান্ত ভাব। সে সুমনকে বোঝানোর চেষ্টা করে, যেমন করে মা অবুঝ সন্তানকে বোঝায়। সুমন, লক্ষ্মীটি, আমার কথা শোনো। ছেলে মানুষই করো না। তুমি এখন অনেক বড় মানুষ, তোমার একটা স্ট্যাটাস আছে, সমাজের নাম ডাক আছে। সেখানে আমার মতো একটা মেয়েকে বউ হিসেবে পরিচয় করিয়ে দিলে সবাই তোমার দিকে আঙুল তুলবে। লোকে বলবে হেসকে একটা ডিভোর্সি নষ্টা মেয়েকে বিয়ে করেছে। তোমার পার্টনাররা হাসাহাসি করবে। আমি তোমার এই অপমান সইতে পারবো না গো। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না নীলা, আমি তোমাকেই চাই। কিন্তু আমার তো যায় আসে, আমি যে তোমাকে পুজো করি সুমন। শোনো, আমি একটা উপায় বের করেছি। রিমিকে তুমি বিয়ে করো। ও ফ্রেশ, ভার্জিন, শিক্ষিত, সুন্দরী, সব থেকে আমার উপরে। ও তোমাকে খুব সম্মান করবে। আর আমি তো থাকছি। আমি তোমাদের সাথেই থাকবো। তোমাদের সংসারে আমি ছায়ার মতো থাকবো। এসব কি বলছো তুমি নীলা? তুমি চাইছো আমি অন্য কাউকে বিয়ে করি আর তুই দাসী হয়ে থাকবে? দাসী কেন হতে যাব? আমাকেও বিয়ে করবে তুমি। আমি বাড়ির বড় বউয়ের মতো থাকবো। রিমি আমার ছোট বোনের মতো, ও তোমার ছোট স্ত্রী হবে আর আমি বড় স্ত্রী। আমরা 2 সতীন মিলে তোমার সেবা করব। রিমি সমাজের সামনে তোমার পাশে দাঁড়াবে আর আমি ঘরের ভিতরে তোমার যত্ন নেব। তোমার যখন বাচ্চা হবে আমি তাদের দেখাশোনা করব। বিশ্বাস করো সুমন, আমার এতে কোনো কষ্ট হবে না, বরং আমি শান্তি পাবো। আমি দেখব আমার সুমন সুখে আছে, ঘর ভর্তি সংসার হয়েছে। আর এসব বলার সব থেকে বড় কারণ হলো আমি তো মা হতে পারবো কি না তারও ঠিক নেই। রাশিদের অত্যাচারে আমার জরায়ুতে অনেক সমস্যা হয়েছে, ডাক্তার বলেছিল। তাই বলে কি তুমি বাবা হবে না, বংশ রক্ষা করবে না? চুপ করো নীলা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমাকে ভাগ করতে চাইছো। ভাগ হবে কেন? ভালোবাসা তো ভাগ হয় না। তুমি দুজনকে সমানভাবে ভালোবাসবে। দেখো সুমন, বাস্তব জীবনে সব ছেলেরাই চায় একটা ইনটেক পবিত্র মেয়েকে ঘরে তুলতে। এটা লজ্জার কিছু নেই, এইটাই নিয়ম। এটা আমার কমন সেন্স বলছে। তুমি কেন সমাজের নিয়ম ভাঙতে যাবে? আমার জন্য কেন তুমি স্যাক্রিফাইস করবে? প্লিজ সুমন, আমার কসম লাগে, তুমি রাজি হও। আমরা 3 জন মিলে খুব সুন্দর করে থাকবো। কেউ জানবে না আমাদের ভিতরের কথা। রিমি সব জানে, আমি সব তাকে বলেছি, ও রাজি আছে। তুমি শুধু হ্যাঁ বলো। তুমি থামবে? আমার জ্ঞান না লাগছে নিজের ওপর। তুমি আমাকে এত নিচু ভাবলে? নীলা হঠাৎ সুমনের পায়ে হাত রেখে বসে পড়ে। নিচু ভাবছি না সুমন, আমি তোমাকে অনেক উঁচুতে দেখতে চাই। একটা দাগি মেয়ে তোমার পাশে দাঁড়ালে তোমাকে মানায় না। আমার জেদ ধরো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে আমার এই শেষ কথাটা রাখো। আমাকে যদি তোমার সাথে নিতে চাও তবে রিমিকেও নিতে হবে বউ হিসেবে, নইলে আমিও যাব না। আর আমি বিষ খাবো, কিন্তু তোমার মান সম্মান নষ্ট হতে দিব না। প্লিজ সুমন, প্লিজ রাজি হয়ে যাও, লক্ষ্মীটি আমার। নীলার এই পাগলামি, এই আত্মত্যাগ আর সমাজের প্রতি তার এই ভীতি দেখে সুমন পাথর হয়ে যায়। সে বুঝতে পারে নীলা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে। গত 10 বছরের অত্যাচার তাকে বিশ্বাস করিয়েছে যে সে আর কারো স্ত্রী হওয়ার যোগ্য নয়। এখন যুক্তিতর্ক দিয়ে নীলাকে বোঝানো যাবে না। ওকে শান্ত করতে হলে ওকে এই নরক থেকে বের করে নিয়ে যেতে হবে। এখন ওর কথাতেই সায় দিতে হবে। সুমন দীর্ঘশ্বাস ফেলে, তার চোখের কোণে 1 ফোঁটা জল জমে। সে নিচু হয়ে নীলাকে মাটি থেকে তোলে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। সত্যি তুমি রাজি? তুমি রিমিকে বিয়ে করবে? হ্যাঁ রাজি, আমি বিয়ে করব। সমাজ যা চায়, তুমি যা চাও তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত বলো, আমি সব শর্তে রাজি। বিয়েটা আজকেই হবে, এখনই হবে, তবে প্রথমে তোমার সাথে হবে। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই সংসার সাজাবো। এবার খুশি? নীলা আনন্দে সুমনকে জড়িয়ে ধরে। আমি খুব খুশি সুমন, তুমি জানো না তুমি কত বড় কাজ করলে। আমি এক্ষুনি রিমিকে খবর দিচ্ছি, ও গাড়িতে আছে। রিমিকে ডাকার দরকার নেই, ও যেখানে আছে তার। আগে চলো, কিছু নিয়ম পালন বাকি আছে। কি নিয়ম? বিয়ে করতে হলে তো আংটি পরতে হয়, তাই না? আগে সেটা তো করি। বৃষ্টির বেগ বেড়েছে, বাইরে বজ্রপাত হচ্ছে, ভেতরে সুমন আর নীলা দাঁড়িয়ে আছে। নীলার কান্না থামছে না, তবে এটা এখন আর কষ্টের কান্না নয়, এটা মুক্তির কান্না। সুমন পকেট থেকে একটা ছোট মখমলের বক্স বের করে নীলার সেটার দিকে তাকায়। এটা কি সেই আংটি, মায়ের আংটি? না, সে আংটি আমি কোথায় পাবো? ওটা তো সেদিন ওরা নিয়ে নিয়েছিল। ওটা একটা অভিশাপ ছিল, ওটা আমাদের আলাদা করেছিল। আমি চাই না আমাদের অতীতের কোনো কালো ছায়া আমাদের ভবিষ্যতে থাকুক। সুমন বক্সটা খুলে ভেতরে খুব সাধারণ চিমচাম একটা প্লাটিনাম ব্যান্ড, কোনো হিরে নেই, কোনো চাকচিক্য নেই। এটা প্লাটিনাম, এটা কখনো কালো হয় না, কখনো জং ধরে না। আমাদের ভালোবাসা এমন, কোনো হিরে জহরত নয়, শুধু খাঁটি বিশ্বাস। সুমন, হাঁটা দাও। নীলা তার কাপা কাপা হাতটা বাড়িয়ে দেয়। তার হাতে এখনো পুরনো কাচের চুড়ি, যা হয়তো সে শখ করে পড়েছিল। সুমন খুব যত্ন করে নীলার অনামিকায় আংটিটা পরিয়ে দেয়। আজ এই সাক্ষীহীন ভাঙা ঘরে বৃষ্টির শব্দকে সাক্ষী রেখে আমি তোমাকে আবার আমার করে নিলাম। সমাজ কি বলল, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার ছেলে, আছো আর থাকবে। নীলা সুমনকে জড়িয়ে ধরে, সে সুমনের বুকে মুখ গুজে দেয়। আমাকে আর কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। আর কখনো না। চলো, হেলিকপ্টার অপেক্ষা করছে, আকাশটা আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু রিমি? রিমি আমার হেলিকপ্টারের কাছে অপেক্ষা করছে, ওখান থেকেই ওকে নিয়ে ঢাকা যাব, তারপর সোজা দুবাই। নীলা হেসে ফেলে। 10 বছর পর নীলার মুখে হাসি ফুটল। সেই হাসি যেন বাইরের বিদ্যুৎ চমকের চেয়েও উজ্জ্বল।